ঊনসত্তর মানে 1969। 1969 একটা গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা বলতে জাহির করতে খুব ভালোবাসি 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ আমি বলি আমরা। 69-এর গণ অভ্যুত্থানের নেতা ছিল ভাসানী। ভাসানী মানে বামপন্থী। শুধু তাই না, ততদিনে এটা বামপন্থী হয়ে গেছে। কবে থেকে এটা পরিপূর্ণ বামপন্থী হয়ে গেছে? কবে থেকে এটা একদিকে আওয়ামী লীগ আর একদিকে বামপন্থা, মানে আওয়ামী লীগ আর বামপন্থার মধ্যে একটা ভাগ হয়ে গেছে। আরেকভাবে বলা যায়, এই আওয়ামী লীগের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্টলি সোভিয়েতরা ছিল। ভাসানী মানে বুঝতে পারছেন, ততদিনে ভাসানী ন্যাপ মনে করতে পারেন। ন্যাপ মানে হলো ন্যাশনাল আর্মি পার্টি। এটা কিন্তু আওয়ামী লীগ না। ততদিনে আওয়ামী লীগ ন্যাপ হয়ে গেছে। এটা কবে হয়েছে এটা ডিটেলে যাব না, হেডলাইন বলে শেষ করে দিব। এটাই হলো কাকবাড়ির সম্মেলন 57-58 এর সময়। 57 সালের মধ্যে আসলে এই জিনিসটা ভাগ হয়ে গেছে। কি করে হয়েছে খুব ডিটেলে যাব না বলেছি আমি, যে সোহরাওয়ার্দী 57 সালে কিন্তু সোহরাওয়ার্দী দুই পাকিস্তানের মিলিত যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী। চিন্তাও করেননি আমি শিওর, এখন একটু চিন্তা করেন। সোহরাওয়ার্দী বাঙালি, বাবা, দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী কেমন হইলো? হ্যাঁ, এরকম ছিল নাকি? তাহলে যে শোষণ বলি আমরা, পূর্ব পাকিস্তান শোষণ করে পাকিস্তান আছে, তাহলে 57 সালে সোহরাওয়ার্দী দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী, এটি কেমনে হয়? এভাবে কখনো ভেবেছি বলে কোন প্রগতিশীল মনে রাখেনি, ব্যাখ্যাও তার কাছে নাই, আমি জানি। ডিটেলে যাব না আমি এখন, প্রসঙ্গ বদলে যাবে। তাই খালি একটু বলবো, এই 57 সালে এই প্রধানমন্ত্রী হওয়ার পরে আওয়ামী লীগের থেকে ভাগ হয়ে যায় ভাসানী। উচ্ছিলাটা ছিল এই সময় সেন্টো বলে, এসিএনপিও বলে আমেরিকান নেতৃত্বে কিছু অ্যান্টি কমিউনিস্ট জোট তৈরি হয়। ওই জোটের সমর্থন দিয়েছিল আসলে সোহরাওয়ার্দীর নেতৃত্বে পাকিস্তান। পাকিস্তানের কথা বলছি, কিন্তু আমি উভয় পাকিস্তানের কথা বলছি আমি। সেখানে সমর্থন দিয়েছিল। একদিন পর্যন্ত সোহরাওয়ার্দীকে মনে করা হতো আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের নেতা। মনে রাখেন, কোন আওয়ামী লীগ? এবার একটু পিছন থেকে তাকায় দিই আপনাকে জোর করে, আপনারা কেউ তাকাতে চাবেন না। সেটা হলো আওয়ামী লীগের জন্ম হলো 49 সালে, 1949। এবার কোথার থেকে কোথায় আনলাম না আপনাদেরকে। 49-এ যে আওয়ামী লীগের জন্ম হয়, তার সভাপতি কে ছিল? ওয়েস্ট পাকিস্তানে কোনো আওয়ামী লীগ ছিল কিনা এটা আনইম্পর্টেন্ট, আসলে বড় কিছু ছিল না কোনোদিন। আওয়ামী লীগ বলতে এটা বাংলাদেশ কেন্দ্রিক, অর্থাৎ পূর্ব পাকিস্তান কেন্দ্রিক। সেই পূর্ব পাকিস্তান কেন্দ্রিক আওয়ামী লীগের সভাপতি ছিল মাওলানা ভাসানী। লাগবে কেমন কথা? আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ যখন প্রথম জন্ম হয়, তখন তার নাম আওয়ামী মুসলিম লীগ। একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিয়ে ধরাই দিই, তাহলে বুঝতে পারবেন এরকম নামটা কেন আওয়ামী মুসলিম লীগ। কারণ তারা আওয়ামী মুসলিম লীগ ভেঙে বেরিয়ে আসতেছে, আর আমরা আলাদা ওই মুসলিম লীগের থেকে, মানে ট্র্যাডিশনাল যে মুসলিম লীগ, 1906 সালে যার জন্ম সেই মুসলিম লীগ, আমরা সেই মুসলিম লীগ থেকে একটু আলাদা। এইটা বোঝানোর জন্য মুসলিম লীগের আগে লিখে দেওয়া হয়েছিল আওয়ামী, মানে আমরা হইলাম জনগণের দল। আওয়াম মানে সমগ্র জনগণ। সো আমরা হইলাম আওয়ামী মুসলিম লীগ। মুসলিম লীগেরই একটা আলাদা ভার্সন, জেনুইন ভার্সন, যারা আওয়ামী, জনগণের প্রতিনিধিত্ব করে। এই অর্থে আওয়ামী লীগ সামনে লাগাই দেওয়া হয়েছিল। পরবর্তীকালে মাঝখানে মুসলিম শব্দটা সবচেয়ে কাঁটা হয়ে যায় সবার, তবে মুসলিমরা হলাই দেন, তাহলে এবার আওয়ামী লীগ হয়ে গেল। তাহলে এবার ট্রান্সফরমেশনটা বুঝতে পারতেছে। তাহলে আওয়ামী লীগকে দেখে বোঝা যাবে না এই হলো মুসলিম লীগের ঘর থেকে বেরিয়ে আসা একটা অংশ। বুঝানো কাউকে খুব কঠিন। মুসলিম লীগ না না চি 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 চি, মৌলবাদী। আওয়ামী লীগের চোখে মুসলিম লীগ, মুসলিম শব্দটাই তো মৌলবাদী শব্দ। তাহলে ওর ঘর থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসছে, এটাই কেমন কথা শোনায়? এটা বোঝা যাবে না, কিন্তু বাস্তবতা ছিল তাই। কারণটা আরেকটু ব্যাখ্যা করে বলি। আওয়ামী লীগের নেতা হলো না কেন? এই সোহরাওয়ার্দী আওয়ামী লীগের নেতা হলো না কেন?
এটা ব্যাখ্যা দেন। সোহরাওয়ার্দী পূর্ব বাংলার বাঙালি না, নিজেও সে অর্থে বাঙালি না, তাদের ফ্যামিলি হলো, পুরুষ সদস্যটা আসছিল উত্তরপ্রদেশ থেকে। আর তখনকার দিনে আশরাফ আর আতরাফ মুসলমান বলে ভাগ ছিল। যারা উত্তরপ্রদেশ থেকে আসা মুসলমান তাদেরকে আশরাফ মুসলমান, বাবা ওদের পূর্বপুরুষ মিডল ইস্ট থেকে আসছে, অরিজিনাল আরব, এই চিন্তাটা কাজ করতো। ওদেরই এক পুরুষ এসে বাঙালি মেয়েরে বিয়ে করে, তার বাড়ি কিন্তু হলো কলকাতার পাশের একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? উনি কখনোই পূর্ব বাংলার লোক ছিলেন না, ঠিক আছে? ওকে, তাহলে উনি সে কারণে পূর্ব বাংলার লোক সেও কখনো পরিচয় দেন নাই। আমি মুসলমান এই হিসেবে পরিচয় দেওয়াচ্ছে উনি আশরাফ মুসলমানের অংশ, বাঙালি মুসলমান, নিচাদাত্ত মুসলমান কিন্তু নিচা মুসলমান। এই ভাগটা ওনার মনের ভিতরে কাজ করতে, ফ্যামিলির মধ্যে কাজ করতে, ফ্যামিলি ভ্যালুজের মধ্যে ছিল। এই কারণে এরা তো আতরাফ, আমরা বাঙালি মুসলমান তো আতরাফ, আশরাফ মুসলমান। সেই জন্য তাহলে ভাষা নিয়ে আসতে হলো কেন? আওয়ামী লীগ করবেন, ভালো কথা। দেখেন ততদিনে জিন্না 2টা লোককে বাইর করে দিচ্ছে অলমোস্ট। কাকে কাকে? যাদেরকে আজকে এনসিপি বোকা গাঁড়ল গুলা বাংলাদেশের হিস্ট্রি জানে না, আবার ধর্ম শুনলেই কিন্তু চুলকে উঠেছে। কি কষ্টে তাদের জামাতের সাথে জড়িত ঢুকতে হয়েছে, বহুত কষ্ট করতে হচ্ছে। মেয়েগুলো তো বাইরে গেছে একদম। তারপরে কি হয়েছে, আজকে ইলেকশনের প্রচার শুরু হয়েছে, তারা গিয়ে ফুল চড়াইছে 3 নেতার মাজারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি ঢাকার 100টা কমিউনিস্টকে জোগাড় করেন আর যদি জিজ্ঞেস করছে বলেন তো 3 নেতা কারা কারা, বলতে হবে কোন 3 নেতা এটা? কমিউনিস্ট তো আরোই পারবে না। 2-4টে ভাষণ নামে পুরান বয়স্ক লোক হলে পারতার। এদের একজন হলো সোহরাওয়ার্দী, তিনটার দরকার নাই। সোহরাওয়ার্দী আর ফজলুল হক, এই দুজনেরই 3 নেতার মাঝারের এই দুজন। আর 3rd জন তো আরো নিচার লোক, নাজিমুদ্দিন, আমাদের বদরুলের ভাষায় খাজা গজা। নাজিমুদ্দিনের নামের আগে খাজা নাজিমুদ্দিন আছে। আমারও মাইসির কথা কি বলবো, খাজা নাজিমুদ্দিন সবসময় আমার শুনে মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বড় যে ঢাকায় থাকে একটা, আচ্ছা কোনো মতে এটা বিয়ে পাস করাটা গ্রাজুয়েট হবে, বড় হয়ে জানতে পারতেছি এই যে রেবন সোহান বিখ্যাত আওয়ামী লীগের নেতা, বিখ্যাত বামপন্থী, বিখ্যাত কমিউনিস্ট, যারা বাংলাদেশের সমাজতন্ত্র কাহিনী বিক্রি করেছিলেন কাজউদ্দিনের সাথে, এই রেমন সোহানের আপন নানা হলো খাজা নাজিমুদ্দিন। কথা বুঝলো না? আর একটু বলি তাহলে আরো আপনার প্রগতিশীলতার কাপড় খুলে যাবে। কিন্তু তাহলে রেমন সোহান তোরে প্রগতিশীলতা চিন্তা কর, প্রগতিশীল নেকড়ে কমিউনিস্ট নিয়ে এত কমিউনিস্ট যে একেবারে বাংলাদেশের স্বাধীনতা ওনার জন্য হয়েছে। উনি তো ইকোনমিক ডিসপ্যারিটি, বৈষম্য জিনিসটা উনি তো তুলে ধরে দেখান প্রথম। সেই জন্য তো শেখ মুজিব বিপ্লব করতে পারছিলেন, এটা মনে করা হয়। উনি যে অক্সফোর্ডে ভর্তি হতে পারছিলেন সেটা কেন কেউ জানে না, খবর নেই না। ওনার নানা ছিলেন এই খাজা নাজিমুদ্দিন একটা চিঠি লিখে দিয়েছিলেন, এই চিঠিটি নিয়ে গিয়ে দেখায় উনি অক্সফোর্ডে ভর্তি হতে আসছিলেন। খাজা নাজিমুদ্দিন অক্সফোর্ডের গ্রাজুয়েট। বদরুলের পাল্লায় পড়ে আমিও ভাবতেছি ও একটা বড় জোর মফস্বলী পূর্ববঙ্গের একটা গ্রাজুয়েট হয়ে বড় জোর। তারও পুরান ঢাকার না, তাই খাজা গজাতেন পুরান ঢাকার লোককে এত শিক্ষিত ইত্যারে না। আমার এরকমই ধারণাটা ছিল। এই বুড়া বয়সে মারা যাওয়ার আগে রেমন সোহান নিজে তার জীবন কাহিনী লিখে, তার কোন একটা চ্যাপ্টারের মধ্যে এই কাহিনীটা আছে। রেমন সোহান কমিউনিস্ট না, রেমন সোহান এই অক্সফোর্ডে পড়তে গিয়া ওইখানকার যে লেবার পার্টি, ব্রিটিশ লেবার পার্টি কিন্তু কমিউনিস্ট না, ব্রিটিশ লেবার পার্টির মেম্বার হয়েছিলেন, আর তাতেই তিনি ভাবতে শুরু করেন যে উনি কমিউনিস্ট। বোঝা গেল কিছু? লেবার পার্টি মানে আমাদের সিপিবি না, কিন্তু লেবার পার্টি মানে হলো আওয়ামী লীগ। বাংলাদেশের প্রেক্ষিতে আওয়ামী লীগ বললে যেটা কোনটা বুঝায়, আওয়ামী লীগ বললে কি কেউ বুঝবে যে সে লোকটা কমিউনিস্ট?
অন্তত যে আওয়ামী লীগ সেও দাবি করবে না, ও খালি সুবিধা নিবে। আমার লাগে কমিউনিস্টের খাতির আছে, আমরা কমিউনিস্টের প্রশ্রয় দিই আর নিবৃন্ন করি, দেখে শুনে রাখি, কিন্তু আমরা তো আওয়ামী লীগ, শেখ মুজিবুর আওয়ামী লীগ। উনি ছিলেন আসলে লেবার পার্টির লোক। লাল বই কখনো পড়েন নাই, কিন্তু বিশাল কমিউনিস্ট, বাংলাদেশের সমস্ত কাম করতে গেছিল, বুঝতে পারেন কত বড় কমিউনিস্ট। ওকে, ওগুলো বাদ। এই সোহরাওয়ার্দী আর ফজলুল হককে জিন্নাহ বাইক করে দিয়েছিল। এরা সবাই ছিল মুসলিম লীগের নেতা। জিন্নাহ বাইক করে দিয়েছিলেন কেন? আমাদের এখানে দুবার ইলেকশন হয়েছিল, প্রাদেশিক ইলেকশন ব্রিটিশ আমলে। একটা হলো 1937 প্রথম ইলেকশনটা, আর পরের ইলেকশনটা হচ্ছে 46। মাঝখানে 42 হতে পারতো 5 বছর ধরলে পরে, কিন্তু 42 হতে পারে নাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। ফলে সেইটাই শেষ পর্যন্ত দ্বিতীয় হয়, ওটা 46 সালে, পিছিয়ে 46 সালে হয়েছিল। এই 46 সালের ইলেকশনের পরে একটা খালি তো ফ্যাক্স বলে রাখি, 37 ইলেকশনের সময় ফজলুল হক কিন্তু মুসলিম লীগের ইলেকশন করে নাই। তার পার্টির নাম ছিল কি? ফজল পার্টি। এই ফজলুল হকের 46 সালের ইলেকশনে কিন্তু এই ধরনের ছোট যত মুসলমান লোকেদের দল ছিল, রাজনীতি ছিল, তারা সবাই মুসলিম লীগে জয়েন করে ইলেকশন করছে। কারণ একটা কল ছিল, আহ্বান জানানো হয়েছিল যে আমরা মুসলমানরা নানান নামে যদি বিভক্ত থাকি তাহলে আমরা জিততে পারবো না। এবং এই কলটা কাজে লাগছিল, সামাজিক প্রেশারটা খুব প্রবল ছিল, ফলে সবাই মুসলিম লীগে জয়েন করে ইলেকশন করেছে। ফজলুল হক কিন্তু মোট অন্তত 3 বার মুসলিম লীগে ঢুকছে আর বেরিয়েছে এরকম। 46 ইলেকশনের পরের ঘটনাটা হলো ইম্পর্টেন্ট। ইলেকশনের পরে এরা দুজন মিলে সিদ্ধান্ত নেয় কলকাতার জমিদারদের হেরে পড়ে যে তারা বাংলা ভাগ করতে চায় না। কেন? এই দুটা লোকের পেশা হলো তারা উকালতি করে। কলকাতা হচ্ছে কোনো বড় শহর আছে? ঢাকা এরকম, ঢাকায় কি হাইকোর্ট আছে? মানে কোর্ট বলতে বড় যে ডিস্ট্রিক্ট কোর্ট, বড় যে আপনার এটাকে বলে যে জেলা জজ। তো এই প্রসার হবে, কাম কাজ পাবো না। তো কলকাতা ছাড়া এই দুটা লোকের কোনো পেশা আছে? সো ওরা কলকাতা থেকে যাওয়ার প্ল্যান করে। আর ততই 46-এর পর থেকে ওই কলকাতার বাকি সব নেতাগুলা, শরৎ বোস, নেতাজি সুভাষ বোসের বড় ভাই যে, তার সাথে বেশি খাতির করে। এই খাতে একটা সময় পর্যন্ত গেছিল, আজকে যেটা জনসংঘ থেকে আজকে যেটা বিজেপি, এদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন সোহরাওয়ার্দী একটা সময়। অর্থাৎ বাংলা ভাগ করা যাবে না, এই পজিশনে ছিল তারা। তাদের এই অবস্থান, তারা কোনোভাবেই চায় নাই যে পাকিস্তান বলে আলাদা, ইন্ডিয়া থেকে আলাদা কিছু একটা। এটা হচ্ছে তাদের মূল প্রতিষ্ঠা। তারা পাকিস্তান সরাসরি ভাগ করতে চায়নি। এটা আমি আনুষঙ্গিক নানান কারণ বললাম, ওই সার্কোলজি তারা ভাগ করার বিরুদ্ধে। সো এইটা জিন্নাতের পরে জিন্নাহ এদের দুজনকেই পূর্ব পাকিস্তান পূর্ব বাংলা যে মুসলিমতে হয়, এই কমিটিতে ওনাদেরকে রাখে নাই সিনিয়র নেতা, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে বানানো হয় নাই। জিন্নাহ এটা হইয়ে দেন নাই। এইটারই প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছিল খাজা নাজিমুদ্দিন। এই যে নাজিমুদ্দিন বললো, 3 নেতার আরেকটা নেতা যে নাজিমুদ্দিনকে বানানো হয়েছিল পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ মুসলিম লীগের প্রেসিডেন্ট। আর সেক্রেটারি বানানো হয় মাওলানা আকরাম খান। যেই মৌলানা আকরাম খান আজাদ পত্রিকা তখনকার বিখ্যাত, যেই মৌলানা আকরাম খান আরেকটা মেয়ের ঘরের নাতি এলে একটা কি খান জানি, জাগরণ নামে পত্রিকা বের করে, যে পত্রিকাদের সম্পাদক, বিরাট কুমুর কিন্তু প্রতিষ্ঠিত না। আবার সম্পর্কে মুসলিম লীগের যেহেতু নিশ্চয় খারাপ লোক না, দেখ এটা করবেন না। আকরাম খানের যদি ব্যাকগ্রাউন্ড জানেন আপনি অবাক হয়ে যাবেন। বুদ্ধি মুক্তি আন্দোলন নাম শুনছেন কখনো? শোনেন নাই? বুদ্ধির মুক্তি মানে কি? বুদ্ধি মুক্তি মানে আমাদের এখানে যে বেঙ্গল রেনেসা বলে যে ধারণা ছিল, রেনেসা, ওটারই বাংলা ভাষী নাম হলো বুদ্ধির মুক্তি। বুদ্ধি কার বিরুদ্ধে? ধর্ম ধারণার বিরুদ্ধে বুদ্ধি আলা, বুদ্ধি যাক কাছেই। কিছু বুঝলেন না আপনারা, কমিউনিস্টে থেকে গেলেন আজীবন। এই জন্য বুদ্ধির মুক্তি আন্দোলন যে হয়েছিল, মৌলানা আকরাম খান ছিল বুদ্ধি মুক্তি আন্দোলনের, বাঙালি মুসলমানের বুদ্ধি মুক্তির আন্দোলনের নেতা। কতদিন পর্যন্ত? 1930 সাল পর্যন্ত উনি এই কাজ করছেন।
ফলে মৌলানা তার উপর মাথায় টুপিওয়ালা মুসলিম লীগের চেহারা চুরত বানাই না, মৌলানা আকরাম খাকে যত জায়গায় ছবিগুলো আছে দেখবেন না, এটা দাড়ি টুড়ি আছে, ফেজ টুপি আছে মাথার উপরে। ফেজ টুপি মানে তো বুঝছেন আপনি, ফেজ, মরক্কো ফেজ। অথবা ফেজ টুপি গুলা ইউজ করতে আসলে তুরস্কের লোকেরা, অটোমান এম্পায়ার না হলে। তো ওইটা দেখে তো আপনার যে ধারণা হয় মুসলমান, ওই ধরন দিয়ে মৌলানা আকরামকে বুঝবেন না। তাহলে যে লোকটা বুদ্ধির মুক্তি আন্দোলন করে 23-30 সাল পর্যন্ত, বুঝতে পারেন এই লোকটা, ওই যে কল দেওয়া হচ্ছিল যে আপনারা মুসলমানেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দল করেন, মানে বিভিন্ন সোশ্যাল পলিটিক্যাল অর্গানাইজেশনে ধরেন, আপনারা আসেন মুসলিম লীগে জয়েন করেন, দিস ইজ মুসলিম ইন্টারেস্ট, আদারওয়াইজ বাঙালি মুসলমানের পূর্ববঙ্গের শাসনটা স্বাধীনটা হবে না। এই কলে যারা সারা দেয় তাদের মধ্যে মৌলানা আকরাম খান একজন। 1923-31 সালের দিকে ওরা মুসলিম লীগে জয়েন করে। ক্লিয়ার? তাহলে এরা দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যায়। এটার একটা, এদের দুজনের দিক থেকে একটা ব্যাখ্যা আছে জিন্নার বিরুদ্ধে। ব্যাখ্যাটা হলো যে আমরা জিন্নাকে কেন মানবো নেতা? আমরা জিন্নার চেয়ে বড় ব্যারিস্টার, বড় উকিল, আমরা সিনিয়র ওনাদের চেয়ে, আমি ওনার দলে যোগ দেব, এসব যুক্তি ছিল ওদের। এগুলো পেশাগত পার্সোনাল রেসিডেন্স থাকতেই পারে। আপনি কি ইয়াং নেতার আন্ডারে বুড়া নেতারা থাকে না? গত পরশু দিনই বিজেপি নতুন সভাপতি হচ্ছে ইয়াংগেস্ট বিজেপি সভাপতি, এটা ইয়াংগেস্ট লক্ষ্যে তার নেতা মানে দিছে। সারাক্ষণ কালে হাত জোর করে থাকে মোদী সাহেবের কাছে। যাই হোক, এগুলো আপনারা অনেক জানেন, এগুলো নিয়ে ডিটেল করতে চায় না। তাইলে সোহরাওয়ার্দী আর ফজলুল হকের বিরুদ্ধে চেতে গেছিল, ওদেরকে নেতৃত্ব রাখে নাই জিন্নাহ, এবং রেখে যে ভুল করেন নাই, না রেখে যে ভুল করেন নাই তার প্রমাণ হলো যে তারা 46-এ পাকিস্তান হওয়ার বিরুদ্ধে চলে গেছিল। এবং যখন খুব ক্রুশিয়াল টাইম, দেখেন 46-এ শেষ হয়ে যাচ্ছে, 47 থেকে তো আগস্টের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তো ক্রুশিয়ালি তখন চেপে ধরতে হবে না, বহু কিছু আদায় ব্যাপার আছে। সে উনারা এইসব দিকে না করে চলে যাচ্ছে কলকাতার নেতাদের খাতির করতে। তারা তো পূর্ব পাকিস্তানের, পূর্ব বাংলার কেউ না, তাই হয়ে গেছে। অথচ এই লোকগুলা নিয়ে আমাদের কান্নাকাটি দেখেন। তাহলে 3 নেতার মাঝখানে আসল নেতা তো হলো খালি কাজা নাজিবুদ্দিন, বাকি দুটা তো বাংলাদেশে পুরো বঙ্গের লোক না। ইদানিং কেউ কেউ বলতেছে ইনার অরিজিন তো বিহার থেকে, এখানে এসে যদিও চাখার হলো বরিশালের চাকারে ওনাদের পত্রিকা আবার নিয়ে এসেছে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো, দ্রুত বলবো এটা, তার যে সন্তানেরা তারা কিন্তু 71-এর সময় আবার রাজাকে বলে মারা যাচ্ছে। অদ্ভুত না কাহিনী? ওকে, এই যে ডিটেলে যাবো না, আমরা মূল প্রসঙ্গে যাবো আসলে। তাহলে 3 নেতার কাহিনী আসলো করতে। ওকে, তাহলে এদের দুজনকে দিয়ে মুসলিম লীগ খোলার কোনো চান্স ছিল না 47-এ। ইন্টারেস্টিং হচ্ছে, পূর্ব পাকিস্তান মুসলিম লীগকে এদের দুজনের নেতৃত্বে গড়ার কোনো সুযোগই ছিল না। কেন ভাসানীর নেতৃত্বে খুলতে হলো, এইটাই ব্যাখ্যা করার জন্য এত নিচে গেছিলাম। তাহলে 49 সালে যখন আওয়ামী লীগ গঠিত হচ্ছে, তখন তার নেতা কেন ভাসানী, কেন সোহরাওয়ার্দী না ফজলুল হক না? এই প্রশ্ন আপনাদের মাথায় আসেই না। আবার একটু প্রগতিশীল ভাব ধরে ঠিকই ফজলুল, আচ্ছা সোহরাওয়ার্দীর নাম বাদ দিল, ফজলুল হককে তো ভালো রাজনীতি না, উনি প্রথম মুখ্যমন্ত্রী 37 সালে, এইসব দুনপুন করেন আপনারা। কিন্তু আপনাদের এই কলমের সবকিছু ডুবাই ফেলাইছে, আউলায় ফেলাইছে। কেন ভাসানী 49-এ প্রথম সভাপতি আওয়ামী লীগের কেন হলো কেউ জানে না। তো ভাসানী কি করতে 49 সালে? 49 সালে ভাসানী ছিল আসামের নেতা। কিসের মধ্যে কি? কিন্তু বাংলাদেশের কোন ইসলামিক গ্রুপের নেতা, ইসলাম বলছে, বাংলাদেশের কোন কমিউনিটির নেতা না। কারি একটু লিঙ্কটা বলে দিই, টাঙ্গাইলের ও পাহাড় হলো ব্রহ্মপুত্র পারে যাবেন তো আসামে ঢুকবেন। এগ্রিগেরিয়ান লেবার, বহু লেবার ব্রিটিশরাও কিছু নিয়ে গেছিল, টাঙ্গাইল লোক নদী ভাঙন যদি এপারে হয়তো ওপারে দেয় না, ওখান থেকে তারা আসামে গিয়ে জড়ো হয়েছিল। সেই লোকেদের নেতা ছিল আসলে ভাসানী। তো পরবর্তীকালে আসামে যে ভোটাভুটি হয়েছিল, তারা কোন দিকে থাকবে না থাকে, বিশেষ করে করিমগঞ্জকে নিয়ে, সিলেট ওপার হলো করিমগঞ্জ, আর টাঙ্গাইলের ওপার কিন্তু রংপুর দিকে যাবে।
রংপুর ওপারে আবার সব। আরে আমি গল্প ছড়াবো না, আর অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে এই দুটো লোক কেন আওয়ামী লীগের সভাপতি হলো না, প্রথম সভাপতি কেন ভাসানি হলো, তার একটা ইঙ্গিত দিলাম আমি। এখন আসেন, ভাসানি কি বা এখানে চাপানোর লোক কারা, এরা কারা? এরা হলো আসলে মনীষী গোকারাই টাইপের কমিউনিস্টরা। কমিউনিস্ট না, আসল পরিচয় বলা হয় নাই। আসল যারা জমিদার নন্দন, জমিদার পোড়াপানেরা, তারাই কমিউনিস্ট পার্টি বানিয়েছিল। ভাগ হয়ে যাওয়ার পরে দেশ 47-এর দেশভাগের পরে সবচেয়ে বেশি তারা ছ্যাপ করে উঠছিল যে এইবার তো গেছে গেছে জমিদারি, ভাগ হয়ে গেছে, মানে এখন তো মুসলমানদের ভাগ করে ভাগাই দিলি তো জমিদারকে ভাগিয়ে দিত। জমিদার নিজে তো আগেই দলিল দস্তাবেজ টাকা পয়সা লইয়া তো আগেই কলকাতা চলে গেছে, 47 হওয়ার আগেই, 15 আগস্টের আগেই চলে গেছে। তাহলে জমিদারি কাগজপত্র আছে ঠিকই, কিন্তু ভিটামাটি ফেলে তো পালাইতে হচ্ছে। ফলে 47-এর দেশভাগ মানে হলে এখন আমার জমিদারি ফেরত পাওয়া, টিকে রাখাটা অসম্ভব, আনসার্টেন হয়ে গেছে। এইটাতে নতিজা হলো 49-এর আওয়ামী লীগ। সো কমিউনিস্টরা বুঝতেছে যে আমাদেরকে এবার অন্য চেহারায় দাঁড়াইতে হবে, মুসলমানেরা দেশটাকে নিচে কর্তব্য হয়ে গেছে, আমার তো জমিদারি রাখবে না, সুতরাং আমাকে আমাদের মতন পলিটিক্যাল অর্গানাইজ দিতে হবে, কমিউনিস্ট হয়ে যেতে হবে। কেন কমিউনিস্ট হয়ে গেলে মুসলমানের বিরুদ্ধে ভালো একটা জোকের মুখে নুন হলো কমিউনিস্ট, মুসলমান পরিচয়ের বিরুদ্ধে ভালো একটা নুন, জোকের মুখের নুনের মতন নুন। কমিউনিস্টদের নুনটা হলো আওয়ামী লীগ করা। আর কমিউনিস্টের সুবিধা কি? কমিউনিস্ট হলে ভাই আমি তো কমিউনিস্ট এই জন্য হয় না, সম্পর্কটা ধরতে পারতেছেন নিশ্চয়ই যে কেন এখানে মুসলিম লীগের রাইজে থামানোর বেস্ট উপায় ছিল কমিউনিস্ট হয়ে যাওয়া, এই জন্য তারা কমিউনিস্ট হয়ে গেছিল। এখন দেখেন তারা তো পিছন থেকে কন্ট্রোল করে আওয়ামী লীগ, কিন্তু তারা তো হিন্দু। পাকিস্তান হয়ে যাওয়ার পরে পুরো পাকিস্তানের নেতা হবে একটা কমিউনিস্ট হিন্দু, অসম্ভব। তাই আমার পিছনে লুকায় থাকা তো পথ নেই, তার সামনে দিব কি ওই দাড়ি বলা ভাষা নিয়ে রেখে নিয়ে বসে দিই। এই জন্যই তারা ভাষা লেগে সামনে রেখে পিছন থেকে এটা কন্ট্রোল করছে। আওয়ামী লীগ চিরজীবনই এইভাবে পিছন থেকে কন্ট্রোল করা একটা লোক হয়েছে, সেই পার্টিটার নেতা ছিল ভাষা নিয়েছেন। ইয়ার একটু খালি টাচ দিয়ে রাখি, এরপরে মস্কো পিকিং ভাগ হয়ে যাওয়া কমিউনিজমের আরেকটা ঘটনা। এই ভাগটা আমাদের এখানে হয়েছিল 62, ইন্টারন্যাশনালি 58-এ। 58 সালের দিকে মস্কো পিকিং ভাগ হয়। প্রত্যেক দেশেই কমিউনিস্ট পার্টি আছে, কমিউনিস্ট পার্টি দুই ভাগ হয়ে গেছে, একটা মস্কোপন্থী একটা পিকিং পন্থী। আমাদের এখানে ভাগটা হয়েছিল 62 সালে। এইটার জন্য একটা ভাগাভাগি হয়েছে কমিউনিস্ট পার্টিতে, মানে ভাসানীকে ভাগ করা হয়েছে। কারণ ভাসানী তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মানে পিছনে আছে কমিউনিস্ট। এখন নিলাম সূত্রগুলো আবার বলি, পরিষ্কার করে শোনার আগে কান খাড়া করে শুনেন। এই 49 সালের আওয়ামী লীগ মানে এর ভিতরে আছে কমিউনিস্ট। এই কমিউনিস্টরা ভাগ হচ্ছে, একবার হচ্ছে 57 সালের কাকমানি সম্মেলন দিয়া সোহরাওয়ার্দীর আমেরিকাপন্থী হয়ে যাওয়া নিয়ে। এখানে যে ভাগটা হলো সেটা হলো এই যে এর পিছনে লুকায় আছে আওয়ামী লীগ, ওর ততদিনে তো আমি আওয়ামী লীগ আর আমি কমিউনিস্ট না, এরকম একটা তো আছে। আবার মনি সিং বগরা এরাও আছে। ভাগটা হচ্ছে ওই আওয়ামী লীগ আর কমিউনিস্টদের মধ্যে। এই ভাগটা হচ্ছে আপনার 57 সালে, ঠিক আছে। এইটা থেকে তখন আওয়ামী লীগ, এই প্রথম আওয়ামী লীগ ভেঙে ন্যাপ হচ্ছে। তাহলে অরিজিনাল এটা ছিল মুসলিম লীগ, সেখান থেকে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, আর সেখান থেকে হচ্ছে ন্যাপ, ন্যাশনাল আওয়ামী। ওই আওয়ামীটা থেকে হচ্ছে এবার ন্যাশনাল আওয়ামী, ঠিক আছে। ন্যাপ আবার দুই ভাগ হচ্ছে মস্কো পিকিং ভাগের জন্য 62-তে এসে, তখন ন্যাপ মুজাফফর আর ন্যাপ ভাসানী, এইটাই মস্কো পিকিং ভাগ। এখন পিকিংপন্থী ন্যাপটা হয়ে গেল ভাসানী, আর মুজাফফরের নেতৃত্বের ন্যাপটা হলো সিপিবি। এখন কোত্থেকে ভাগটা আসছে, এইটা যদি মাথায় রাখেন তাহলে আপনারা ঘটনার
ধারাবাহিকতা নিয়ে বুঝতে পারবেন ঠিকঠাক মতো। ওকে, আমাদের সাবজেক্ট এগুলো না, আমি খালি ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম কোত্থেকে ভাষা নিয়ে আসলো, ভাষা নিয়ে কি করে কমিউনিস্টদের পাল্লায় পড়লো, এইটা এতক্ষণ ধরে আমি বুঝালাম আপনাদেরকে। তাহলে ভাষা নিয়ে যে 49 সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এটা 100 জনের মধ্যে একজন পাওয়া মুশকিল হবে। কমিউনিস্টদের 100 জনকে নিয়ে আসা হয় যে প্রথম আওয়ামী লীগের প্রেসিডেন্ট কে ছিল, আউলা খান। ভাষা নিয়ে কেন হলো ব্যাখ্যা করতে পারবে না, আশা করি এখন আপনারা পারবেন, না হলে জানছেন। এনিওয়ে, তাহলে এখন আসি মূল আমাদের তর্কের জায়গাটায়। এই ভাষা নিয়ে কতদিনের হিসাব দিয়েছি আপনাকে আমি? ৬২ পর্যন্ত দিয়েছি। এখন আসেন ৬৯ পর্যন্ত আসতে হবে আপনাকে। আমরা এখন সাবজেক্টে ঢুকি না, কিন্তু এইবার আমরা সাবজেক্টে ঢুকবো। ৬৯-এর গণঅভ্যুত্থান। ৬৯-এর গণঅভ্যুত্থান নেতা ভাসানী কেন হলো, একদম বাংলা করে বললে। আমরা আসছি ৬২ পরে সোহরাওয়ার্দী মারা যাচ্ছে, এরপরে ৬৬ সালে শেখ মুজিব ৬ দফা দিচ্ছে, এইবার শেখ মুজিব নিজে নেতা হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রথম আওয়ামী লীগ বলে শেখ মুজিবের আওয়ামী লীগ বলে কিছু একটা করা হচ্ছে। আর তাহলে পুরোনো দিনের নেতা আন্দোলন চালাচ্ছিল, সোহরাওয়ার্দী মারা যাচ্ছে সম্ভবত ৬৪-তে উনি লেবাননে মারা গেছেন। ৬২ বা ৬৪ এরকম কিছু একটা হবে, সম্ভবত ৬৪, আমার যতটুকু মনে পড়তেছে। এরপরে শেখ মুজিব ৬৫ যুদ্ধের পরে, ভারত পাকিস্তান যুদ্ধ হয় ৬৫ সালে, ৬৬-তে উনি ৬ দফা দেন। তখন থেকে উনি কমপ্লিটলি আওয়ামী লীগের হাল ধরে ফেলছেন, এটা তার নিজের। কিন্তু হাল ধরে পারছেন লোকালি, কিন্তু তখনও মাস লিডারটা ভাষা আরেকটু হয়ে বলি। অ্যাকচুয়ালি ৬২ আন্দোলন হয়েছিল একটা স্টুডেন্ট মুভমেন্ট। ৬২ আন্দোলনে কিন্তু এখানে ভাসানী ন্যাপকে ছাড়িয়ে, কমিউনিস্টদেরকে ছাড়িয়ে সিরাজুল আলম খানের কারণে আওয়ামী লীগের ছাত্র সংগঠনটা বেশি পপুলার, বেশি অবদান রাখা ৬২ মুভমেন্টে হয়। এটা হলো অনেকটা ১৯৫৮-তে আইয়ুব খান ক্ষমতা নেয়, মার্শাল জারি করে, সেটার বিরুদ্ধে প্রথম স্টুডেন্টরা বাইরে বেরিয়ে আসে অ্যাজ এ মুভমেন্টাল ফোর্স। সেই মুভমেন্টটাই হয়েছিল ৬২ সালে। আর এই মুভমেন্টটা কিন্তু এবার ভাসানী ন্যাপের ছাত্র সংগঠন দিয়া হয় নাই, না, ছিল তার সাথে এর প্রধান অ্যাক্টিভ রোল যারা প্লে করছে, ডিটারমাইনিং রোল যারা প্লে করছে, তারা ছিল আওয়ামী লীগের ছাত্রলীগ। এই প্রথম আওয়ামী লীগ বলে কিছু একটা ইন্ডিপেন্ডেন্টলি খাড়া হতে পারছে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি হিসেবে ভাসানী ইনফ্লুয়েন্সিয়াল, ভাসানের শ্লোক বেশি, এই ফার্স্ট নতুন ফেনোমেনা হিসাবে। আওয়ামী লীগের ছাত্রলীগটা বেশি, এই কারণে আবার যেহেতু ওইটার নেতা হলো সিরাজুল আলম খান, যে নিজেকে আবার আওয়ামী লীগের ভিতরে থাকে, আওয়ামী লীগের ভিতরেই ওভারঅল আওয়ামী লীগের আন্ডারে, কিন্তু সে আলাদা সম্পর্ক রাখে শেখ মুজিবের সাথে ডাইরেক্ট, এবং শেখ মুজিব থেকে প্রশ্রয় দেয় দলের ভিতরে একটা রেডিক্যাল কিছু একটা হওয়ার জন্য। এটা ওনার ভাষায় নিউক্লিয়াস গ্রুপ বানাইছে। ওনার আর্গুমেন্টে আমি খুব ডিটেলে যাব না। ওনার আর্গুমেন্টটা হলো যে আমাকে না মস্কো পার্টি করা যাবে, না মস্কো পার্টি করা যাবে, কমিউনিস্ট পার্টি করা যাবে না। কেন? এগুলো করলে এই আমাদের যে সরকারি থাকুক, মিলিটারি সরকার বা সিভিল সরকার, তারা আমাদের উপর এক্সট্রা চোখ দেয়, এক্সট্রা প্রধান বাতিল করে দেবে। আচ্ছা, আর একটা ইনফরমেশন আপনাদের জানার দরকার। 1949 সাল থেকে, অর্থাৎ পাকিস্তান হওয়ার পর থেকে কিন্তু আপনার পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ। আবার বলছি, পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ না, আমেরিকার মতো কমিউনিজমের জন্য নিষিদ্ধ করা নেই, এরা নিজেই নিজের কারণে নিষিদ্ধ হয়েছিল। কেন? 49 সালে শুনতে আজই লাগবে, তারা কু করতে গেছিল একটা, এবং সেই ফেইল কুয়ের কারণে সেই সময়টা হলো আবার লিয়াকত আলী খানের প্রধানমন্ত্রীত্বের আমল। লিয়াকত আলী খান 51 সালে মারা যায়। 49 সালে সেই কুয়ের জন্য কমিউনিস্ট পার্টিটা চিরদিনের জন্য এই ব্যান্ডার জীবনে তোলা যায়নি। ফলে হোল পাকিস্তান আপ টু 71 কমিউনিস্ট পার্টি পাকিস্তানে নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ ছিল বলেই তারা কমিউনিস্ট পার্টিটা করার জন্য আওয়ামী লীগ করছিল, আর কমিউনিস্ট পার্টি থাকতো গোপনে।
এই ফ্যাক্টটা না জানলে আবার অনেক কিছু বোঝা যাবে না, জানা যাবে না। যে আওয়ামী লীগ করার দরকার কি, মনীষিংহ করার যে কমিউনিস্টই হবে, তা নিজের নামে কমিউনিস্ট পার্টি করলো না কেন? মনে রাখতে হবে, মনীষিংহ করার এরা যে কমিউনিস্ট পার্টি করতেছে, এটা কিন্তু ওই পাকিস্তানের কমিউনিস্ট পার্টির মতো না। ওই পাকিস্তানের কমিউনিস্ট পার্টি আলাদা, এর জন্ম আলাদা। এর জন্মটা তৈরি হচ্ছে 48 সালে। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিটা তৈরি পুনর্গঠিত হচ্ছে, পূর্ব পাকিস্তান কিন্তু নট হোল পাকিস্তান। কারণ ওখানে আবার সাজ্জাদ খান বোধহয়, সাজ্জাদ হোসেনদের যে পোস্ট পাকিস্তান আর একটা কমিউনিস্ট পার্টি ছিল, ওই পার্টির শাখা হিসেবে দুটো আলাদা আলাদা নিজের মতন করে তৈরি করছে, এরকম ছিল। সো আমাদের এখানে যে কমিউনিস্ট পার্টিটা হয় সেটা 48 সালে জন্ম, পুনর্গঠিত হয় বা জন্ম হয়, যেটা খুশি বলতে পারে, যেটা 48 সালে। 49 সালে এরাই এবার, যতদিন ব্যান্ড হয়ে গেছে, 49 সালে এরাই তখন আবার আওয়ামী লীগ বানাচ্ছে। এই ফ্যাক্টসটা এক্সট্রা বলে রাখলাম, এটা না জানলে পিছনে ইতিহাসটা জানবেন না আপনারা। ওকে, তাহলে এইবার 48 সালে যে কমিউনিস্ট পার্টিটা আসলো, এই কমিউনিস্টরা এবার এসে যা কিছু প্রভাব বাড়াতে পারছিল নিজের নামে করতে পারতেছিল না, পিছনে থাকতে হচ্ছিল। তার উপরে পাকিস্তান হয়ে গেছে, এখন হিন্দু নেতা, তারপরে জমিদারের ছেলে, এটা তো সমাজ ভালো চোখে দেখবে না। ফলে সামনে ভাষা নিয়ে এটা দাঁড়িয়েওয়ালা লোককে না আনা উপায় ছিল। ইভেন দেখেন আওয়ামী লীগের সেক্রেটারি কে ছিল, আরো অপরিচিত এক শামসুল হক, টাঙ্গাইলের এক শামসুল হক। আরে ভাই, বাংলাদেশে সেকালে 21-22টা জেলা, তার একটা জেলা, ছোটখাটো জেলা হলো টাঙ্গাইল। তাও টাঙ্গাইল তো জেলা না, টাঙ্গাইল তখন ময়মনসিংহ একটা ভোগুয়া। সেই টাঙ্গাইলের কোথাকার এক শামসুল হক, এত মনে রাখার সময় আছে? শামসুল হক বলেছিল আওয়ামী লীগের সেক্রেটারি হাসিনের সাথে। তা দেখেন দুটোই প্রায় অপরিচিত। কেন? কারণ কন্ট্রোল করে এটা ওই কমিউনিস্ট পার্টিগুলা, হিন্দু কমিউনিস্ট গুলা, এটা হচ্ছে মেন কারণ। ওকে, তাহলে এখন আসেন, কিন্তু সামাজিক ভাবে যারা মুভমেন্ট করে এগিয়ে আসতেছে সবচেয়ে বড় বিরোধী দল বা দল, তারা হচ্ছে আসলে আওয়ামী লীগ। 57 সাল আগে পর্যন্ত বললে আওয়ামী লীগ, 57 সাল থেকে বললে ভাসানী, ন্যাপ আর কি, তখনও তো ভাসানী কিনা আসে নাই। তাহলে আগে ছিল 57 সালের আগে পর্যন্ত ছিল আওয়ামী লীগ, 49 থেকে 57, 49 থেকে 57 এই সালগুলো ইম্পর্টেন্ট বুঝার জন্য। এই সময়টা হচ্ছে ভাসানী নেতৃত্বের আওয়ামী লীগ। আর 58 সাল থেকে হয়ে যাচ্ছে এটা ন্যাপ। ন্যাপ দুই ভাগ হচ্ছে 65 সালে দিয়ে, এইবার এখন বলতেছেন ভাসানী ন্যাপ আর মুজফ্ফর ন্যাপ। ক্লিয়ার? খুব জকজকা করে বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমি পরিষ্কার করে। তাহলে 57 সাল পর্যন্ত ভাসানী কিন্তু তখন এটা লোকাল লিডার, লোকাল ইস্যু লিডার মাত্র, আর পিছন থেকে পম করে কমিউনিস্টরা ও তাই করে। এইবার এখান থেকে এটা দাপ করে জেলে উঠতেছে 66 সালের আগে শেখ মুজিব কেউ না। আওয়ামী লীগ আছে ঠিকই, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, ইভেন ওনার চেয়ে সিনিয়র নেতা কিন্তু মোস্তাক, দুজনেই জয়েন্ট সেক্রেটারি ছিল একই সময়। কিন্তু 66 সাল থেকে শেখ মুজিবের উত্থান শুরু হয়ে যায়, মোস্তাকে ছাড়াই উনি চলে যাচ্ছেন। এই জন্য খেয়াল রাখবেন, 71 সালে যে সরকারটা হয়েছিল তার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ছিল মোস্তাক। মোস্তাক অ্যান্টি গ্রুপ অফ তাজউদ্দিন, কিন্তু তাজউদ্দিন মোস্তাককে পররাষ্ট্রমন্ত্রী নেওয়া ছাড়া, পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে মনে করা হয় প্রধানমন্ত্রীর পরের পোস্ট হলো, পরের ইম্পর্টেন্ট বড় পোস্টার নাম হলো পররাষ্ট্রমন্ত্রী। সো মোস্তাককে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছিল স্বেচ্ছায়। এর চেয়ে কম কিছু বললে তো দেওয়ার লোকরাই মানবে না। এনিওয়ে, তাহলে এই চেঞ্জটা হয়ে গেছে। এনিওয়ে, কিন্তু চেঞ্জ পেজ যাই হোক না কেন, 69-এর যে, এই জন্য গণঅভ্যুত্থানটা হচ্ছে, তার নেতা হচ্ছে ভাসানী, শেখ মুজিব না। শেখ মুজিব তখনও এত বড় নেতা না, কেবলমাত্র 62 মুভমেন্টটা পর্যন্ত দেখলাম আপনাদেরকে। 62 মুভমেন্টের কারণে ওখানে স্টুডেন্টদের যে প্রভাব, সেই স্টুডেন্টদের বেলায় তারা ভাসানী ন্যাপের ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র দল, তাদের চেয়ে বেশি প্রভাবশালী। অর্থাৎ মুজিববাদী ছাত্রলীগ বলে তখন কিছু ছিল না, ছাত্রলীগ একটাই। আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্রলীগ। সিরাজুল খানের হাতে পড়ে এইটা জাতীয় ছাত্র দল বেটার ছিল। এর আর একটা সুবিধা ছিল আসলে, ওই ভাসানীদের স্টুডেন্টরা তো জোসেফ ঠেলা তো আর বাঁচবে না, সে তো কমিউনিস্ট। ফলে ওদের উপরেও একটা, তোরা কমিউনিস্ট বললে একটু লুকাই চোরাই চলবে, এই
বাধা তো ছিল, কিন্তু সেই বাধাটা তো আবার সিরাজুল খানের ছাত্রলীগের বেলায় নাই, এই সুবিধাটা তার পাইছে। এটাই সিরাজুল খানের যে আর্গু করতেছে যে সে কেন কংগ্রেস পার্টি করবে না, কেন সে আওয়ামী লীগের ভিতরে একটা নিউক্লিয়াস বানাবে। আর এটা জানতে পেরে শেখ মুজিবের সাথে ডাইরেক্ট যখন আলাপ করেছে, শেখ মুজিব এটা হওয়া দিছে। এটা এক ঘরে দুই পীরের মতন, শেখ মুজিব এটা ইঙ্গিত দিয়ে এটাকে রেখে দিছে ভিতরে। আর এরই অপোজিটের ছাত্রলীগের ভিতরে নেতা ছিল কিন্তু আবার আপনার বেরুল কুদ্দুস মাখন, আরো জেনেদার যে নেতাটা, আর যারা যারা ছিল নেতা, এরা সবাই ওই অর্থে কমিউনিস্টদের চোখে যে ভাষা ইউজ করে ডানপন্থী বামপন্থী দিয়ে, এরা সব ছিল ডানপন্থী নেতা। আর সিরাজুল খান ছিল বামপন্থী। এবার যদি ধরে তাহলে শেখ মুজিব দুটাকেই সময় পালতো, শেখ মুজিবের কাছে গিয়ে দুটি আবার এক হয়েছে। এই ছিল সম্পর্ক তাদের। শেখ মুজিব কখনোই ইয়েকে ছোটভাবে দেখে নাই সিরাজুল খানকে। আর তাজউদ্দিন সবসময় বলতো সিরাজ কই সিরাজ, সিরাজুল খানকে সবসময় সিরাজ বলে ডাকতো, যদিও সে জানে যে সিরাজের উপরে তার কোনো কন্ট্রোল নাই, এটা শেখ মুজিব ঠিক করে। এই জন্য সিরাজদের সাথে সবচেয়ে বেশি খাতির ছিল শেখ মুজিবের বউ ফজিলতুন্নেসা। কেন? কারণ ফজিলতুন্নেসার মাধ্যমে জেলখানায় শেখ মুজিবের সাথে তারা সম্পর্ক রাখত। এটি রাজ্যে একটা বিশাল বয়ান একটা ইয়ে আছে, কেন ফজিলতুন্নেসা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, বেশি ক্লোজ। মানে এটা আর একটা ফজিলতুন্নেসা, মানে হাসিনার মা এলো এক জিনিস, বঙ্গমাতা, এটা হচ্ছে হাসিনার কারবার। সিরাজুল খান উনি বঙ্গমাতা না, সিরাজুল খান উনি মুজিব ভাইয়ের ভাবি, ভাবির মাধ্যমে তারা চিঠি আদান প্রদান, খবর নির্দেশ নিয়ে আসা, এগুলো করতো ওরা। ওদিকে যাচ্ছি না আমি। তাহলে মূল কথাটা হলো কেন ভাসানের 69 আন্দোলনের নেতাই যদি হলো তাহলে ছড়ে গেল কেন? এই আমার সাবজেক্টে ঢুকতেছি আমি, কিন্তু ঢুকতে পারছি না, আবার বারে বারে এদিক ওদিক চলে যেতে হচ্ছে। ওকে, এইবার আমরা ইন্টারন্যাশনাল জায়গায় চলে যেতে হবে আমাদের। 69 মুভমেন্টটা আসলে কি ছিল? আমি বলেছি ওদিকে 62 পর্যন্ত মুভমেন্ট হয়ে থেমে গেছে কিন্তু স্টুডেন্ট মুভমেন্টে। এরপরে যুদ্ধ লেগে যাচ্ছে 65, এরপর ওটা আর এক ধরনের আকার নিয়েছে। এরপরে যেটা বেরিয়ে আসতেছে ওখানে 69 নেতা হয়ে যাচ্ছে, নেতা ছিল বড় সংগঠন হিসেবে মাসিনিয়ার, কিন্তু মাসিনিয়ার পরে এরপরে 69 পরে এটা ঢলে পড়ে যাচ্ছে। এখানে আসতে আমি বলেছি যে এটা ইন্টারন্যাশনাল ইস্যু আসতে হবে এখন। মূল ঘটনাটার ভিতরে ইন্টারন্যাশনাল ইস্যু ছিল। ইস্যুটা কি? এখানে কর্তাকে, দুই কর্তা আছে ইন্টারন্যাশনাল ইস্যুটার। কর্তা, প্রধান কর্তা হলো চীন, আর তার দোস্ত, নয়া দোস্ত হতে যাচ্ছে আমেরিকা। অদ্ভুত কথা পেলাম। এই চীন হলো, মাসুতুং তখনও বেঁচে, মাসুতুং মারা গেছে 76 সালে। তাহলে চীনের মাও পাশ ফিরে শুয়েছে তখন। সেটা মানে কি? মানে হলো আগে উনি যেমন কমিউনিস্ট ছিলেন, এখন উনি তেমন কমিউনিস্ট আর না। আগে কি কমিউনিস্ট ছিলেন? আগে ছিলেন একটা স্টালিনিস্ট কমিউনিস্ট। স্টালিন, লেনিন মিল্লা কমিউনিজম বলতে যা বোঝায়, তার যে আকার ইঙ্গিত বৈশিষ্ট্য দান করছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির উপরে, সেটা ফলো করলেও, মানে সেটাকে যদি আমরা বলি স্টালিনিস্ট কমিউনিজম, তাহলে মাও ছিল স্টালিনিস্ট কমিউনিস্ট। কিন্তু এই 58 সালে এসে উনি এটা বদল করতেছেন। উনি মনে করেন যে আগেকার মতন করে কমিউনিজম হওয়ার কোনো দরকার নাই। কেন? কারণ কৃষি প্রোডাকশন বাড়ে নাই, কোনো প্রোডাকশনই বাড়ে নাই। তাহলে 10 বছর বিপ্লব করেছি কেন? কারণ মাওয়ার বিপ্লব ছিল 49 সালে, উনি বিপ্লবটা করেছিলেন 1949 সালে। এই বিপ্লব করে 10 বছর পরে উনি মাপতেছেন যে না, এদের কিচ্ছু নেই। অর্থনৈতিক দিক থেকে ধরলে আমাদের খুব খারাপ জায়গা আছে এবং পাবলিক আমাদের মাইর দিবে ধরে। ফলে তত্ত্ব চেঞ্জ করতে হবে। উনি সেইটাকে আবিষ্কার করলেন, যেটা যে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের বিনিয়োগ নাই। সো মুখে কমিউনিজম বললে আমরা খুব ভালো আছি, আমাদেরটাই ভালো, কমিউনিজম চেয়ে ভালো কিছু নাই, এইরকম আপ্তবাক্য বলে চলবে না। মানুষকে খাওয়া লাগবে, বৈশ্বিক জিনিস দিতে হবে তাকে। ফলে সেখান থেকে কনক্লুশনটা ওনার হলো যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কমিউনিজম, ক্যাপিটালিজম, অর্থাৎ
পুঁজির একটা বিকাশ চীনের সমাজে ঘটতে হবে আগে। এটা না ঘটলে এই সমাজতন্ত্রের কথা বললে কোনো লাভ নাই। যেহেতু রাশিয়ার মতন আমাদের ন্যূনতম কোনো ক্যাপিটালিস্টিক ট্রান্সফরমেশনটা হয় নাই, আমরা তো আরোই হয় না, আমরা তো আরো গ্রামীণ জায়গায় অর্থনীতির মধ্যে রয়ে গেছি। রাশিয়াতে তুলনামূলকভাবে ইউরোপের কান্ট্রি হওয়ার কারণে তাদের ক্যাপিটাল পুঁজিভূত হওয়া, অ্যাকুমুলেশন এগুলো অনেক বেশি হয়েছে চীনের সাথে কম্পেয়ার করলে। এমনিতে দেখেন 49 সালে বিপ্লব বলতেছে গ্রাম দিয়ে শহর গ্রাম, মানে বুঝতে পারতেছেন এটা এগ্রিগারিয়ান বিপ্লব দিয়ে আপনি শহর দখল করছেন আসলে। যেখানে রাশিয়াতে তো সে অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজ এক ধরনের, ফলে ওর সাথে আমাদের তুলনা হয় না। ফলে ওইটা আমাদের পথ না, আমাদের পথ হচ্ছে আমাদের একটা ক্যাপিটালাইজেশন করতে হবে আগে। এই কারণে আমরা যেহেতু কমিউনিস্ট পার্টি তোর ক্ষমতা ছেড়ে দেবো না কেন, আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি আমরা একটা ক্যাপিটালিজম করব আমাদের মতন করে। সো আমি একটা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজমের দিকে যাব। এই মাও সিদ্ধান্ত হলো এটা। ওই ফেলিওরটা থেকে 49-এ ফেলিও 49 না 49 পরের 10 বছরে কেন প্রোডাকশন বাড়ে নাই সেটাকে সমাধান করার একটা উপায় হিসেবে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান। সমস্যা হয়েছিল, আমি ডিটেলে যাব না। প্রথম সমস্যা ছিল আসলে যে মাওয়েরই যে কোনো নেতা যে প্রবলেম হয়, নেতা আগে যে তত্ত্ব দিচ্ছে তত্ত্ব বদলাতে গেলে পার্টি দুই ভাগ হয়ে যায়। এক ভাগ থেকে যায় পুরান বক্তব্যের অধীনে, আর একদল হয়ে যায় নতুন বক্তব্যের অধীনে। ফলে কমিউনিস্ট পার্টি নিজেই দুই ভাগ হয়ে যায়। মামা বেলাও তাই, যাতে কত কম ঘটানো যায় তারই উপায় ছিল আসলে উনি বাইরে প্রকাশ্যে বলে বেড়াইতেন এটা হলো কালচারাল রেভলিউশন, বুঝছে না পার্টি সব বুর্জা হয়ে গেছে। ফলে পার্টি ভেঙে দিতে নতুন টানতে হয়। আসলে বলতে হচ্ছে পুরান থিওরি দিয়ে হবে না, পুরান পার্টি দিয়ে হবে না, ওটা ভেঙে দিতে হবে। এই ভাষাতে বলছেন না, এই জায়গায় উনি শব্দ লুকাইছেন, শব্দ লুকাই বলছেন এটা কালচারাল রেভলিউশন। মাওয়ের সাংস্কৃতিক বিপ্লব জিনিসটাই হলো কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম। এর চেয়ে বেশি ব্যাখ্যা ডিটেলে আমি এখন যাব না। এখন এইটা করতে গিয়ে উনি এখন দেখছেন আরেকটা প্রবলেম আছে আমার। কি প্রবলেম? দেখেন 49 সালে মাওসেতুংয়ে বিপ্লব হচ্ছে, কমিউনিস্ট বিপ্লব। এই চীন জাতিসংঘের ভেটো পাওয়ারওয়ালা মেম্বার 1945 সাল থেকে। কিসের মধ্যে কি আনলাম আমি তো বুঝতে চাচ্ছি ভাই, বাংলাদেশে 69-এর গণভুত্থান, সেখান থেকে আমাকে 45 সালে জাতিসংঘের জন্ম, ভেটো পাওয়ার এগুলাও শিখতে হবে। তা অদ্ভুত না? কিছু করার নেই। তাইলে 45 সালে যেই চীন ভেটো পাওয়ারওয়ালা মেম্বার, জাতিসংঘের মেম্বার, সে যখন কমিউনিস্ট বিপ্লব করে ফেলাইতেছে 49 সালে, এইবার এই মাওয়ার চীনের জাতিসংঘের সদস্যপদই নেই। কি কইলাম আমি? তাহলে ওই সদস্যতা কই গেল? ভেটো পাওয়ারওয়ালা ওইটা নিয়ে গেছে তাইওয়ান। চীনের পুরনো শাসকরা তাইওয়ান দখল করে আশ্রয় করে ওখানে থেকে যায়, আর দুটা লোক এই কাণ্ডটাকে সাপোর্ট দিয়ে পার্মানেন্ট করে ফেলায়। এই দুটো লোক হলো আমেরিকান প্রেসিডেন্ট আর কুর্দিস্তানে। তারা দুজনেই উচ্ছা পড়ে লাগে যে ভাই ঠিক আছে তুমি মা বলে বিপ্লব করতে পারো না, মেনল্যান্ড বিপ্লব করতে পারো, আচ্ছা ঠিক আছে ওরা পলাই গেছে তাইওয়ান, ওটার এখন ঝগড়া করতে যাও না, ওটার ক্ষমা দাও। মাওয়ার দিক থেকেও ক্ষমা দেওয়ার একটা দরকার ছিল, বিকজ দে আর টায়ার্ড। আচ্ছা ঠিক আছে ওটা ছোট দ্বীপে গেছে দেখপানি পরে, আগে যেটুক পাইছে এটুক তো কনসিডারেট করে নি, এটা তাদের আগ্রহ ছিল শুরুর দিকে। আর এইটার সুযোগে ততদিনে জাতিসংঘ বানা ফেলাইছে আমেরিকা। তার ইয়ে ছিল যে ভাই এটা দিয়ে এটা যে কাজ করে এটা দেখাইতে হবে না, এত বড় একটা চীনের বিপ্লব হয়েছে এর সম্পর্কে আমাদের পজিশন নিতে হবে। আচ্ছা ঠিক আছে তোমরা দুটো ভাগ হয়ে গেছে, দুটো আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে থাকো। এইটাই পজিশন নেয় আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, ততদিনে রুজভেল্ট মারা গেছে, আর স্টালিন। তারা এই পক্ষে আর্গু করতে থাকে। এখনকার চীন বলে যে ওইটা করে সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে উঠতে দিতে চায় না, এই জন্য ওরা ভাগ করে রেখেছিল। হোয়াট এভার, ফ্যাক্টস হচ্ছে এরা দুজন ইউএন এর সাকসেস দেখানোর নামে এই দুটো ভাগটাকে ভাগ হিসেবে রেখে দিচ্ছে। মাও খেয়াল করে নাই, পরে যখন খেয়াল হয়েছে ততদিন থেকে আচ্ছা তাহলে ভেটো পড়ার একটা সদস্য কই যাবো, এটা বলছে ঠিক আছে ভাগ যখন হয়ে গেছে ওটা তাইওয়ানের কাছে থাকুক। কি কাণ্ড কারখানা, তাইওয়ান হয়ে গেছে ভেটো পাওয়ার মেম্বার, আর মাওর চীন অরিজিনাল চীন, মাও জাতিসংঘ মেম্বারই না। এখন প্রবলেম হচ্ছে মাওয়ের, সে যদি আলাদা করে অ্যাপ্লাই করে যে আমাকে একটা সদস্যপদ দাও, তাহলে তো পার্মানেন্টলি ভেটো পাওয়ারটা ছিল, আর কখনো ফেরত আসবে না।
এই টেকনিক্যাল অসুবিধার কারণে মাও আলাদা করে অ্যাপ্লাই করে নাই জাতিসংঘে। আলাদা করে করা মানে তাইওয়ানি আসল চীন, এটা স্বীকার করে নেওয়া যাবে। এই জন্য সে যায় না ওই জায়গায়। তাহলে কতদিন থেকে কতদিন, এই 49 সাল থেকে সে চোখ মুখ কামড়ে দাঁত মুখ কামড়ে বসেছিল। কতদিন? 1971। এর সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। হ্যাঁ, ঠিক ধরছেন। এই বাংলাদেশ ঢুকবে এখন বিশ্বের ভিতরে। 49 থেকে 71 সাল পর্যন্ত মাওয়ার চীন জাতিসংঘের কেউ না, সদস্যই না। ঠিক আছে। মাও তখন মনে করলো যে আমাকে এখন ক্যাপিটাল করতে হবে, তাই তো, আমাকে ক্যাপিটাল লাগবে। এক কাজ করি, ক্যাপিটাল কে দিবে? আমি যাকে আতু আতু কুকুরকে ডাকার সময় যেরকম খাওয়া দিয়ে ডাকেন না, ডাক দিতে হয় না, খাওয়ার দেখলে দুধ দিয়ে আসবে। তো আমেরিকা তখন তো বিনিয়োগে এত বড় বাজার পাইতেছে, জীবনে কোনো ক্যাপিটাল ঢুকতে পারে না। মানে সারা জীবন চীনে যে ক্যাপিটাল যারা দাবায় গেছে দখল করছে তারা হলো জাপান। এম্পেরিয়াল ফোর্স হিসেবে সাম্রাজ্যবাদী সত্যি কলোনি মাস্টার বলতে গেলে জাপান ছিল। তাও সবগুলো পুরো চাইনিজরা কখনো করে না। 25% ল্যান্ড জাপান দখল করে রাখছিল দীর্ঘদিন। তাই ফলে মাও এবার একটা শয়তানি মানে প্ল্যান করে। ওনার আইডিয়াটা হলো আমেরিকাকে বলবো তুই আসবি আমার দেশে ইনভেস্ট করতে, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? ও হ্যাঁ, ওই যে তাইওয়ানকে দিয়ে রাখছিস না বেটো মেম্বারটা, ওইটা এখন আমাকে দিতে হবে। আমি এলাম অরিজিনাল চাই না, এবং আমার অংশ হয়ে থাকবে তাইওয়ান। এটা মানবীতি, যদি মানিস তোরে এখন পুঁজি নিয়ে ঢুকতে দেবো, আর যদি না মানিস তাহলে কোথা হচ্ছে। এখন প্রবলেম হলো বিপ্লবের পর থেকে 1949 সালে মার্চ বিপ্লবের পর থেকে এই 71 সাল পর্যন্ত আমেরিকা তো কখনো চীনকে স্বীকৃতি দেয়নি। তাহলে দুইটা রাষ্ট্র হয়ে গেছে কিন্তু কেউ কাউকে স্বীকৃতি দেয় না, সব কূটনৈতিক সম্পর্ক নাই। তাহলে এই যে ডায়লগ গুলো করবে কেমন করবে? পাবলিকে দেখে বলবেন না, দেখে বলে প্রশ্ন করবে না, তুমি নাহলে কথা পাও, তুমি কেউ কাউকে স্বীকৃতি দিতেছ, তাহলে কথা কাউকে। এইখান থেকে বাংলাদেশ ঢুকতেছে, মানে পাকিস্তান ঢুকতেছে। এই মাঝের লোকটাই নামই হলো আইয়ুব খান। আইয়ুব, হ্যাঁ, আইয়ুব আসলে দুইটা দেশেরই ক্লোজ ফ্রেন্ড, বোথ আমেরিকা এবং চায়না। ফলে চায়নারা করে কি, আইয়ুব খানকে প্রস্তাব দেয় তুমি না কাজ করবা, বুঝছো, তুমি বা ডাক বাক্স, তোমারে আমি এখানে পাকিস্তানের চিঠিটা দিব, তুমি করবা কি, এইটা তোমার কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ থেকে চিঠিটা নিয়ে গিয়ে তুমি তোমার আমেরিকান পাকিস্তান এম্বাসিতে পৌঁছাইবা। এবার পাকিস্তান এম্বাসি থেকে পুট করে নিয়ে গিয়ে এটা আমেরিকায় পৌঁছে দিবা। পাকিস্তান গভর্নমেন্ট আমেরিকার সাথে তো সম্পর্ক রাখবে, তাদের তো কূটনৈতিক অফিসে, পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসে, ফরেন অফিস যেতেই হয়। আর যাইতে গিয়ে তুমি কি পাকিস্তানের দলিল দিচ্ছ নাকি চীনা দলিলটা পৌঁছে দিচ্ছ, তা তো কেউ বাইরে দেখতে পারবে। তাহলে তুমি হবো আমার ডাক বাক্স। সো আইয়ুবের এই যে রোলটা চীন আর আমেরিকার মাধ্যমে মধ্যস্থতা করার, এইটার কারণে আইয়ুব খান বিরাট পাওয়ারফুল লোক হয়ে যায়। এইবার আইয়ুব খান তখন বলতে থাকে 58 সালে আইসিসে বার্ষিক পেশে মুভমেন্ট হচ্ছে, চীনের প্রেসিডেন্ট তখন চৌ এনলাইয়ের সাথে আইয়ুব খান উঠতে বসতে কথা হয়। মাসুদ তো আরো বড় নেতা। ও একসময় চৌ এনলাইকে প্রস্তাব দেয় যে হুজুর আল্লাহ একটা কাজ করে দেন না ভাই, আমি তো এখন আপনার জন্য আতিবেশি করতেছি। ঠিক আছে, এই যে ভাষণ নিয়ে তো আপনাদের লোকটা নিয়ে কমিউনিস্ট, এটা কাজ করেন না, আপনি ওনার একটু টিপে দেন যেন আমার লাগে বাদাবাদি না করে। এইটা নিয়ে বাংলাদেশি ভাষায় বললে এই জিনিসটার নাম হলো ডোন্ট ডিস্টার্ব আইয়ুব, ডোন্ট ডিস্টার্ব আইয়ুব তত্ত্ব। এটাই আইয়ুব খান রিকোয়েস্ট করছিল চৌ এনলাইকে, আপনি একটু আপনার কমিউনিস্ট নেতাদের একটু টিপে দেন যেন ডোন্ট ডিস্টার্ব আইয়ুব, আমাকে ভাই ডিস্টার্ব না করে। মুভমেন্ট করুক, তাও অসুবিধা কি লাগবে বলুক, আমি দিও নি, ডিস্টার্ব করা যাবো। এই টিপে দিয়েছিল চৌ এনলাইয়ের মাধ্যমে। এইটা যখন ভাসানীর আন্ডারে যারা ছিল, আব্দুল হক, ওকে, কমরেড আব্দুল হক, কমরেড তোহা, নোয়াখালী বলেন বা লোকখালী বলবেন কিনা আমি জানি না, বরাবর হক, তোহা, আলাউদ্দিন, মতিন, এগুলো তখনকার দিনের ভাসানীর নিচে না
আড়ালে থাকে কমিউনিস্ট নেতা, টপ নেতারা। প্রথমে খবর তাদের কাছে আসে, তাদের কাছ থেকে খবরটা চলে যায় ভাসানীর কাছে। অন্তত ভাসানীর অধীনতা একটা মাস পার্টি, সবাই কমিউনিস্ট পার্টির মেম্বার না, ভাসানী নিজেও কমিউনিস্ট পার্টির মেম্বার হয়নি কখনো। তো ওদের কাছে পৌঁছায়। অ্যাকচুয়ালি কেউ বলে যে পুরোটাই অ্যারেঞ্জ, এই ভাসানে এই গণঅভ্যুত্থানের ডাক সমাবেশ, এটা ছিল মাত্র 7 দিনের জন্য। 20 জানুয়ারির আগের 7 দিন, আমি এক্স্যাক্টলি আমাকে দেখে বলতে হবে, বাট 20 জানুয়ারির আগে এটা শেষ হয়ে গেছে। এই সকল গণঅভ্যুত্থান, এই জন্য এখন সকল বলতেছি, কারণ এর অ্যারেঞ্জ ছিল। অ্যারেঞ্জটা এই যে চৈলাই মধ্যস্থতা করে দিয়েছিল যে আপনারা একটা সকল লোক দেখানো হলো একটা গণঅভ্যুত্থান করবেন, সবকিছু সেটেল হয়ে গেছে। কিন্তু এই যে ডনলিস্ট আইব তত্ত্ব মতো সব established, কিন্তু আপনারা লোক দেখানো একটা গণঅভ্যুত্থান করবেন। করার পরে এইবার আইব খান টিভিতে গিয়ে বলবে যে আমরা আপনাদের দাবি মেনে নিয়েছি, আসেন এখন টেবিলে বসে কথা বলে কিভাবে সেটেল করা যায়। এই টেবিল বসে যে কথা বলে, এটি আমাদের এখানে পরিচিত শব্দটার নাম হলো গোল টেবিল। যে এখন বসে ঠিক করবো কি করে পাওয়ার ট্রান্সফার করবো, আমি তো মিলিটারি লিডার, কি করে ইলেকশন দিবে, এখনকার মতন আর কি। গভর্নমেন্ট কেমন ইলেকশন দিবে, কেউ ইলেকশন হবে, কে ইলেকশন দাঁড়াবে, হ্যান ত্যান অমুক তমুক, এই সব কিছু ঠিক হবে। এইটারই আলোচনার জায়গা হলো গোল টেবিল। ইংলিশের ভাষায় ওট করতে কোয়েশন, শুনলেন না? হ্যাঁ আসেন, গোল টেবিল বইটাকে ঠিক হইলো। এখন কমিউনিস্ট পার্টিটা এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেল এটার পরে, কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তের গোল টেবিলে যাবেই না। ভাসানী ঠিক করলো তারা গোল টেবিলে যাবে না। কেন যাবে না কোনো ব্যাখ্যা নেই। পার্টির ইন্টারনাল রেজলিউশনের কথা জানা যায়। নাম দেয় লোকটার, নাম দেয় জামশেদ না কি একটা, মানে বাসিনা করা বা সভাবাড়ি করা লোকগুলা যারা যারা ছিল এখন তো প্রায় মারা যাচ্ছে সবই প্রায়। এর মধ্যে যে লোকটা দলিল পুরানা দলিল দস্তাবেজ সংগ্রহ রেখেছিল তার কাছে এই দলিলটা আছে আমি শুনেছি। এই কালের বলতে গেলে এই যারা মঙ্গল কাব্য নাকি মঙ্গল সংগঠন বলে একটা বোধ হয় একটা আছে, ওদেরও কাছে আছে। ওই দলিলে যেটা লেখা আছে অরিজিনাল যে সিদ্ধান্তটা, পার্টি সিদ্ধান্ত, পার্টি ভাসানী ন্যাপের না, কিন্তু পার্টি সিদ্ধান্তটা ছিল, আর্গুমেন্টটা ছিল এরকম যে আমরা এতদিন মাস আন্দোলন গণমানুষের লোক আন্দোলন করে বেড়াচ্ছি, 69 গণঅভ্যুত্থানকে তারা বলতেছে না মাস আন্দোলন, সৌর আন্দোলন। আমরা তো ক্লাস পার্টি, শ্রেণীদের রাজনীতি করা পার্টি, তা আমরা এখন শ্রেণীর রাজনীতি করতে গ্রামে চলে যাবো, ঠিক আছে? এই জন্য আমরা এখন গোল টেবিলে যাবো না, এটা যে শ্রেণী পার্টি, আমরা শ্রেণী ক্লাস মুভমেন্ট করার জন্য আমরা গ্রামে চলে যাবো। এইটা ছিল পার্টির রেজুলেশন, ঢাকা দেওয়া, মানে এটা তো পাবলিকই বলা যায় না ভাই চেল্লায় টিপে দিছে এই জন্য আমরা যাইতে গেছি এই গণঅভ্যুত্থান ফলাইতে, এটা বলতে পারতেছে না। কিন্তু পার্টির দলিলটা এরকম ভাবে লেখা ছিল। এটা আপনারা যার যার খুঁজে নাগালে আছে খুঁজে দেখতে পারেন। আমি যতটুকু শুনেছি এরকম কথা লেখা আছে। হোয়াট এভার, এটা তো কমিউনিস্ট পার্টির কথা। বাইরে কি দেখেছি আমরা? বাইরে দেখেছি ভাসানী নেতা হওয়ার পর, মানে ভাসানী এই শেষ হয়ে যাওয়ার পরে আইয়ুব খানের আইয়ুবানের পরে টিভি থেকে বলতে সব সেট করা জিনিসই দিয়েছে। করার পরে আইয়ুব খানের কাছে ভাসানীর নেতার দিক থেকে কেউ আর গোল টেবিলে যায় নাই। এখন দেখতেছে ভাসানী আইয়ুব খান দিচ্ছে, হাই তাহলে এখন তাহলে কি হবে, আমি যে প্ল্যান করছি তো হবে না। আইয়ুব খানের প্ল্যান ছিল এটার ভিতর দিয়ে আমি একটা যতটুকু ফেয়ার করা যায় একটা ফেয়ার ইলেকশন করে দেবো, দুই পাকিস্তান দুটো গভর্নমেন্ট হয়ে যাবে, আমি প্রেসিডেন্ট থেকে যাব, অনেকটা এখনকার ইউনুসের মতন আর কি, আমি তো দুই পাকিস্তান প্রেসিডেন্ট থেকে যাব আর ইলেকশন হয়ে গেল, ইলেকশন দিয়ে এলো থাকবে, যার যার সুখে বসবাস করবে। এই ছিল ওভারঅল প্ল্যানটা। কিন্তু আমার প্রবলেম হলো যে ভাসানী যদি গোল টেবিলে না আসে তাহলে তো আমি ইলেকশন গো ক্যাম্প করি, আর এই সংস্কারের আলাপগুলো আমি গোল টেবিলে বসে সার। এই ছিল প্ল্যান। আচ্ছা একটু বলে নিই সেই কালের পলিটিক্যাল সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু আর সব কথা বোঝা যাবে না।
প্রথম সমস্যা ছিল 47-এর পর থেকে যে প্রবলেমটা তৈরি করে ওয়েস্ট পাকিস্তান, যে আমাদের সংখ্যা দিক থেকে কিন্তু বাঙালিরা বেশি আবার পপুলেশন হিসেবে, মানে ওখানে যে 4টা জাতি আছে, 4টা জাতি মিলেলেও ওরা আমাদের সমান হয় না। আমরা বোধহয় 53% বা 54% হবো, তাহলে বুঝতে পারছেন ওরা আমাদের চেয়ে কম। আর তার উপর তো ওরা আবার আলাদা আলাদা করে 3টা বা 4টা মানে এথেনিক জাত আছে, পাঞ্জাবি, বেলুচ, কি বলে করাচিকে কি বলে, হোয়াটএভার, জাত হিসেবে ধরলে 4 ভাগে বিভক্ত। পাঠান আছে না, পাঠান তো ওদিকে আছে, এদিকে বেলুচ আছে, আর করাচিদেরকে কি বলে জানি, আচ্ছা একটু পরে মনে পড়বে। ওদের জাতগুলো ছোট ছোট, কোনটাই 15-20% বেশি না। তো ফলে ওদেরকে আলাদা করা, আমাদের সঙ্গে পেরে উঠতে গেলে একটা কাজ করি তাহলে। পাকিস্তান হলো এই যে ইউনিট নিয়ে তর্ক শুরু করলো ওরা। এটাকে তখন বানালো জাত ভিত্তিক ইউনিট না করে পাকিস্তান 2টা ইউনিট পলিটিক্যালি, একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। তাহলে কি হবে, সমান সমান ভাগ হবে। আর কি হবে, ওরা সংখ্যায় তো অনেক বড় হয়ে গেল, তাহলে এখানে একটা ইউনিভার্সিটি করলে ওখানে একটা ইউনিভার্সিটি করতে হবে। এইসব ফর্মুলা দিয়ে আইয়ুব খান চালাইছিল। এই যে 2 ইউনিট, এই ইউনিট প্রথা ক্যান্সেল করে এটাকে ভাই এটা চলতেছে না, আইয়ুব খানও বুঝতেছিল। এগুলা ভাইয়ের চুড়ে যদি সংস্কারটা করতে হবে, এটাই 69-এর সংস্কার। তখন আবার ফিরে চলে যায় ওরা 2 ইউনিট না, এটা প্রত্যেকটা আলাদা আলাদা প্রদেশ, আলাদা আলাদা প্রদেশের স্বায়ত্ত শাসন থাকবে আর সেন্ট্রালি গভর্নমেন্ট থাকবে একটা, 2 ইউনিট না। ক্লিয়ার? এইটারই সংস্কার ছিল আসলে 69 মুভমেন্টের পরে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কারগুলো তখন হয়। ইভেন এই যে এটা বাড়তি কথা হয়ে যাবে, আফগানিস্তান আর পাকিস্তানের মাঝে একটা এলাকা আছে, এটা নো ম্যানস ল্যান্ডের মতন, এরাই পাঠান। এদের একটা অংশ আফগানিস্তানের নাগরিক, একটা অংশ পাকিস্তানের নাগরিক। এরও মাঝখানে কিছু আছে নো ম্যানস ল্যান্ড, যারা স্বায়ত্তশাসিত, এবং ব্রিটিশ আমলে ব্রিটিশদের সাথে তাদের স্বায়ত্তশাসিত বলে চুক্তি ছিল, এবং এই চুক্তির স্বাক্ষরকারী ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট জিন্নাহ। মানে পাকিস্তানের জিন্নাহ কখনো প্রেসিডেন্ট নিজেকে বলাইতে পারে না, গভর্নর জেনারেল বলতো পুরান পদটা অনুযায়ী। এটা এখনো আছে। এখনো ওরা ডাইরেক্ট পাকিস্তানের প্রদেশের কোন প্রদেশের অংশ না, পাকিস্তানের রাষ্ট্রেরই অংশ না, রাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ডাইরেক্ট চুক্তি হওয়ার একটা স্বায়ত্তশাসিত জায়গা। এইসব জিনিসগুলো কতগুলো কমানো যায় তার চেষ্টা করা হয়েছিল 69 এই চেঞ্জের মধ্যে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জের মধ্যে। হোয়াটএভার, আমি ডিটেলে চলে যাচ্ছি, ওদিকে যাবো না আমি। ওকে, তাহলে এরপরে চলে যায়, যখন যদি এই আলোচনাতে গোল টেবিলে না আসে, তাহলে তো আইয়ুব খানের প্ল্যান পুরো ফেল। তখন আইয়ুব খান করে কি, এক্স্যাক্টলি 20 জানুয়ারি শেখ মুজিব তখন জেলে। শেখ মুজিব জেলে আগরতলার ষড়যন্ত্র মামলার মধ্যে, কথা সত্য, সবাই আজকাল পরিষ্কার হয়ে গেছেন, জানেন নিশ্চয়ই, যে শেখ মুজিবের সাথে ইন্ডিয়ানদের একটা চুক্তি হয়েছিল, এটাই আগরতলার ষড়যন্ত্র মামলা। এই অভিযোগে শেখ মুজিবকে জেলে রাখছিল। আইয়ুব খান তখন উপায়ন্ত না দেখে শেখ মুজিবের সঙ্গে চুক্তি করে তাকে ছেড়ে দেয়, তুমি বাইরে যাবো, তুমি কিন্তু গোলটা বেলে যাবো, বুঝছো? তাহলে বাংলাকে, পূর্ব বাংলাকে রিপ্রেজেন্ট করবা তুমি গোলটা বিলে। এই শেখ মুজিবকে ছেড়ে দেয়, আর শেখ মুজিব চলে যায় গোলটেবিল বৈঠকে। মজার দিকটা হলো, গোলটেবিল বৈঠকে যাওয়ার আগে সে কিন্তু হুজুর কিন্তু সিরিয়ার মানুষ শেখ মুজিবের তুলনায়। হুজুর কিন্তু সত্যি সত্যি হুজুর বলতো, তারা দলের ভিতরে এই রেওয়াজ চালু ছিল। সে কিন্তু হুজুরের দোয়া নিয়ে গোলটেবিলে দিতেছে, মজা না? ভাসানী নিজে গণঅভ্যুত্থানের নেতা, কিন্তু উনি যাচ্ছেন না গোলটেবিলে। কেন যাচ্ছে? এটা হিডেন থেকে যাচ্ছে। আর শেখ মুজিব ছাড়া পাচ্ছে জানুয়ারিতে, 20 জানুয়ারি, উনি গোলটেবিলে যাচ্ছে। এই যে শিফটিংটা হয়ে গেল, তাহলে 69 নেতা হয়ে যাচ্ছে শেখ মুজিব। এখন দেখেন খুব সিরিয়াস জায়গা এটা। এখন যা কিছু পরবর্তীকালে ইলেকশন আলাপ, তা যদি শেখ মুজিবের সাথেই হয়, তো এটাই তো 70-এর ইলেকশন, এটাই তো সংস্কার। বাসের আমরা নাই হয়ে যাচ্ছে তো, কমিউনিস্ট পার্টিগুলো গ্রামে যাওয়ার নাম করে ভেঙে যাচ্ছে আসলে, কারণ তাদের বস লাইট টিপে দিচ্ছে। আরেকটা কথা বলে রাখি এখানে, খুব জরুরি জানা আপনাদের জন্য,
1917 সালে সোভিয়েত ইউনিয়ন বিপ্লব হয়েছে। তৃতীয় সোভিয়েত ইউনিয়ন না, সোভিয়েত ইউনিয়ন বিপ্লব হয় না, রুশ বিপ্লব হয়েছে 17 সালে। আর 1922 সালে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছে, ফর্ম হয়েছে। ঠিক আছে, এরপর থেকে এরা আমাদের মতন দেশে যে কমিউনিস্ট পার্টি গুলা খুলছে, এই সবগুলো পার্টিকে টাকা দিয়ে চালায়। টাকা দিয়ে চালায় মানে টাকা দিয়ে যেহেতু চালায়, ফলে সকল ইডিওলজির মাধ্যমে যা বলে ওরা তাই করে। সো অল দ্য কমিউনিস্ট পার্টি, হোল ওয়ার্ল্ডে যতগুলো কমিউনিস্ট পার্টি আছে বিভিন্ন দেশে, সবগুলোর কন্ট্রোলার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, স্টালিন। বুঝছি না? এইটি দুই ভাগ হয়ে গেল যখন রাশিয়া আর সোভিয়েত ইউনিয়নে, রাশিয়া পিকিং এ, হ্যাঁ, তখনও টাকা এখান থেকে আসতেছে। এমনকি লাস্টে কথাটা বলে রাখার দরকার আছে, এই যে ভাগ হয়ে যাওয়ার পর একালে যখন, একালেও তো অনেক কাল আছে। আবার 14 সালে আশেপাশে পুতিন ক্ষমতা আসছে। পুতিন আমলে আমাদের সিবিবি সোভিয়েত মানে রাশিয়া ভ্যারাইটিস না, খাতির সেরকম খাতির নাই আর, কিন্তু তবু চেষ্টা করছে সম্পর্ক রাখা যায়। তাহলে কমিউনিস্ট পার্টিগুলোর প্রভাব কেমন থাকবে এটা বোঝার চেষ্টা করে, এটার জন্য এই কথাগুলো বললাম। ঠিক আছে, তাহলে সোভিয়েত ইউনিয়নের প্রভাব এটা তো মারাত্মক আমাদের কমিউনিস্ট পার্টিগুলোর উপরে। ফলে এটা বললাম আমি এই জন্য, এই যে ট্রেন লাইট টিপে দিছে, মানে বুঝছেন আপনি এইবার বাসানির আন্ডারে থেকে হ্যাঁ পিংপন্থী কমিউনিস্ট পার্টি করবেন আর ট্রেন লাইট কথা বন্ধ করে, হ্যাঁ আমার তো মাথায় ঘাড়ের উপরে মাথা থাকবে না। ইয়ার ফলে গোল টেবিল, শেখ মুজিবের নেতৃত্বে গোল টেবিল আলোচনা গুলো আমাদের পরিণতি ছিল না। এইটাই চলে গেল আমাদের একদম ইলেকশন নিয়ে যেতে। ইলেকশনের ডেট ছিল 70 সালের ডিসেম্বরে, আমি এক্সাক্ট দেখে বলতে হবে। ইতিমধ্যে নভেম্বরে হয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস। এইটার কারণে ইলেকশন পিছনে যায় কিনা কথা উঠেছিল, শেখ মুজিবুর প্রশ্নে আসে পাকিস্তানদের বিশ্বাস নেই। তো ফলে হলো কি, যেই দুটো ডিস্ট্রিক্টে ঘূর্ণিঝড় এফেক্টেড, সেই দুটো ডিস্ট্রিক্ট বাদে তাদের ইলেকশন হয়েছিল সম্ভবত 7 জানুয়ারি পরের বছর, পরের মাসে 71 জানুয়ারি। ঠিক আছে, ততদিন তো শেখ মুজিব জিতে গেছে। কিন্তু এই সময় একটা বড় ঘটনা ঘটে, ভাসানীকে ফিরে আনবে আবার, এটা বলার দরকার আছে। ভাসানী ওই ঘূর্ণিঝড়টা জলোচ্ছ্বাসটা দেখে এসে যে বক্তৃতা দিয়েছিল, ওখানে সে ওয়ালাইকুম আসসালাম, এটা একটা বিখ্যাত বক্তৃতা। ওয়ালাইকুম আসসালাম মানে কি? আসসালাম আলাইকুম বলতেছে না, ওয়ালাইকুম সালাম মানে তোমার লাগার সম্পর্ক নাই। তোমরা এখানে জলোচ্ছ্বাস হয়েছে, মানুষ মরে পড়ে আছে, তোমরা লাশে সৎকার করতে যাও নাই, দেখতেও আসো নাই, তাহলে আমরা কারা? তোমরা আমাদেরকে গণায় ধরো না, তাহলে তোমাদের সাথে আমার কি সম্পর্ক? খোদা দিচ্ছে। এটি তো ওয়ালাইকুম আসসালামের বক্তৃতা। এই বক্তৃতার কারণে পুরো সমর্থনটা চলে যায় শেখ মুজিবের ক্যান্ডিডেটদের পক্ষে। এই আইয়ুব খানের প্ল্যানের উইক পার্টটা হলো, ওরা চিন্তাই করে নাই যে এত ঘরে মিললি ভোট পেয়ে যাবে আওয়ামী লীগ, যে সারা পাকিস্তানে ভোটের চেয়ে বেশি, ফলে প্রধানমন্ত্রী তো শেখ মুজিব হয়ে যায়। এইটা তারা এক্সপেক্ট করে নাই। এখন এই ধরনের ফলাফল হয়ে যাওয়ার পরে আর তত ওটাকে উস্কায় ভুট্টো এটাকে বলতে থাকে, এটা তো অসম্ভব। আমরা মানে ততদিনে কিন্তু দেখেন আলাদা আলাদা প্রদেশ হয়ে গেছে, মোট প্রদেশ হয়ে গেছে 5টা। তো ভুট্টো একটা প্রদেশ হয়ে গেছেন, তা কুতুবগির কি আছে? কিন্তু ভুট্টো ওইটাকে উস্কায়, জেনারেলদের কেউ কেউ ওইটাকে উস্কায়। এটা জানিবা ভুট্টো আর শেখ মুজিবের মধ্যে লড়াই। আরে ভাই, শর্ট সংখ্যাও তো হয় না, তুই লড়াই কেমনে বুঝবি? এটা মূল হাতচুট ঘটনাটা হলো, আইয়ুব খানের প্ল্যানিং ভিতরে কল্পনাই করা হয় নাই যে বাংলাদেশ এটা এত ওয়ারমিনলি ভোট পেয়ে যাবে। এটার কারণে এই হাতচুট ঘটনার জন্য তখন ওরা পিছানো শুরু করে, দেন এটা মিলিটারি সলভ করা ছাড়া আর কোনো উপায় হাত পা দাঁড়াতে ছিল না। আর শাহজাহান খানের কারণে আমরা তো আবার স্বাধীনের আওয়াজটা অনেক বেশি উঠেছে শাহজাহান খানের এই গ্রুপটার পক্ষ থেকে। সো এই সবকিছু মিলায় এটা শেষ পর্যন্ত চলে গেছে। আর 25শে মার্চে আইয়ুব খানের ইয়াহিয়া তখন আর এটাকে মিলিটারি সলভ করা ছাড়া কোনো উপায় ছিল না। তাদের প্রধান সমস্যা ছিল আসলে
বাঙালি যারা যারা হাতে অস্ত্র পেয়ে গেছে সরকারিভাবে, যেমন বিডিআর, মানে তৎকালীন আমাদের বর্ডারের বেঙ্গল রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্ট তো বোধহয় 3টা বেঙ্গল রেজিমেন্ট ছিল, তো ওগুলো হাতে তো লিগালি অস্ত্র আছে, আর্মির অংশ তারা, তাহলে ওদের কি করবো? যখনই ডিজার্ম করতে গেছে ওটা নিয়ে তো এটা বিদ্রোহটা শুরু হয়ে গেছে। এই যে মেজর হাফিজের বিদ্রোহ, ওই ইম্পর্টেন্ট রোল প্লে করার লোক কিন্তু যশোরে ওনারা তখন যারা যারা ডিসিসিভ রোল নিয়েছিল, এইভাবে সারেন্ডার করে মরে যাওয়ার মানে হয় না। আমি রিভোল্ট করলাম, এই মেজর হাফিজ তার একজন যশোরে ছিল, জিয়া রহমান যেমন চিটায়, আমরা রিভোল্ট করলাম। সো বেঙ্গল রেজিমেন্টের লোকেরা রিভোল্ট করার উপায় ছিল না। আমাদের ইয়েতে পিলখানা আর রাজাবাগ হলো পুলিশের হেডকোয়ার্টার, পিলখানা হলো বিডিআর হেডকোয়ার্টার, এইগুলো জায়গায় যে বিক্ষোভগুলো হচ্ছে সরাসরি ফায়ারিং হচ্ছে, এবং বেঙ্গল রেজিমেন্ট ভেগে পাবলিকের সাথে মিশে যাবে কি করে সেই চেষ্টা লেগে পড়ছে। 25 মাস সবকিছু 25 মাস আইয়ুব খানের ছিল উভয় সংকট। ওর বটম লাইন হলো যে এই বাঙালিদের হাতে আর্মস রাখতে দেওয়া যাবে না। এখন আপনি সে লিগালি আর্মস পাওয়া লোক, একটা রাষ্ট্রের অংশ, আপনি তার হাতে আর্মস কিনে নেবেন কোন যুক্তিতে? আমি কথাটা তো প্লেস করতে হবে কোন একটা যুক্তি দিয়া, আপনি যুক্তি দিয়ে বলতে পারছেন, আপনি এনফোর্স করতেছেন। তো যেহেতু আপনি এনফোর্স করছেন, ফলে যুদ্ধ তো আপনি শুরু করে দিলেন। আমি তো না চাইলেও তখন এটা যুদ্ধের ভিতরে ঢেকে গেছে। আর আমার লিগ্যাল বেসিস হলো যে আমি তো ইয়েতে জিতছি, ইলেকশনে জিতছি, তাহলে আমাকে ক্ষমতা দিবা না কেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে দেবা না কেন? এই আচ্ছা, একটা তর্ক করে লোকে, ফালতু তর্ক বলে আমি মনে করি। শেখ মুজিব তো স্বাধীনতার কোনো প্ল্যান ছিল না ভাই, ছিল না। শেখ মুজিবের বিরোধী দল, শেখ মুজিব কোন দোষে পাকিস্তানে বা বাংলাদেশে বিলো করবো আমি ভাই? ইলেকশনের দল একটা বিমত তো আপনারা করতে চাইছিলেন, বিপ্লবীরা, বামপন্থীরা, তা আপনারা পালাইলেন কেন? চলের কথা শুনে আতাত করে পালাইলেন কেন? হ্যাঁ, আর দোষটা দেন হলো শেখ মুজিবের উপরে। শেখ মুজিব বলছে আমি বিপ্লব করে ক্ষমতা যাবো বলছে, অত বলছে আমি ভোট করে ক্ষমতা যাবো, তাই তো করছে। কারণ উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, হ্যাঁ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাই তো হইতে গেছে। তাও হইতে চায় না, উঠতে চাইছে পূর্ব পাকিস্তানে একটা বড় কিছু একটা হইতে চাইছে, যতটা পারা যায়। এখন এটা যে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানাই দিবে, এটা তো ওরা জানতে পারে। সবই তো ঘটনাচক্রে হয়ে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে জিনিসটা। আপনারা বরং যারা বামপন্থী বিরোধ, আপনাদের করার কথা, আপনারা কইছিলেন। আপনাদের নিজের দোষ দায়ের এড়ানোর জন্য শেখ মুজিবকে দায়ী করতেছেন। শেখ মুজিব শাহজাহান বলে বাড়িছে, সিরাজুল খানরা বলছে এগুলো করবো, হ্যান করবো, ত্যান করবো। তো শেখ মুজিব সিরাজুল খানরা তো আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করেন, আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করা বলতে আওয়ামী লীগ, শেখ মুজিবের দায়ী করতে হবে আপনাকে। তাও তো এই সিদ্ধান্ত কখনো ছিল না। শেখ মুজিব কখনোই সিদ্ধান্ত নেয় না যে এই মুভমেন্ট সে করে নাই যে বাংলাদেশ স্বাধীন করবো। এগুলো তো স্টুডেন্টরা করছে, উস্কাইছে। এগুলা হার্ডলাইনার একটা নিচে তারা থাকে না, আবার পার্টির ভিতরে হার্ডলাইনার আছে, কিন্তু হার্ডলাইনারে পার্টি সিদ্ধান্ত বেকার না, এই হচ্ছে সিচুয়েশন। বাকিটা পরিস্থিতিতে পড়ে গড়াইতে গড়াইতে ওদিকে চলে গেছে। এই ওকে, তাহলে সার কথাটা হলো এই যে এটা পুরো হজবা হলো জিনিস। তো এই জন্য তো আপনার হিসেব মেলে না যে এই দলটা বলে নাই যে আমরা সশস্ত্র বিপ্লব করবো, তাহলে আওয়ামী লীগের মতন লোক সশস্ত্র বিপ্লব হয়ে গেল, আর আপনার সমস্ত বামপন্থীরা হ্যাঁ লেজ তুলে লেজ গুটায় ভাগলেন, হ্যাঁ, আর বামপন্থী মারান। হ্যাঁ, এক শেখ মুজিব তো আপনার প্রত্যেক গালে একটা থাপ্পড় দিয়েছে, বামপন্থী মারাস, বিপ্লব করাস। বিপ্লব তো আমি দেখেছি, আমার তো সশস্ত্র আন্দোলন করার কথা ছিল না, সশস্ত্র বিপ্লব আমি করছি, খারাপ ভালো যেটাই করছি আমি করছি। এইভাবে আত্মসমালোচনা করা উচিত বামপন্থীদের আগে। উদয় শেখ মুজিবের দোষ দিতে লাভ নেই। ফলে বদরুল যে অভিযোগটা করেন, আমি অভিযোগটা নিজেদের অযোগ্যতা ঢাকবার জন্য একটা অভিযোগ বলে আমি মনে করি। ফলে ইলেকশনটা এত ওভারওয়েলমিংলি, এই যে 169-এর মধ্যে বোধ হয় 163টা নাকি না 2-3টা বোধ হয় বাদ ছিল, সবগুলো আওয়ামী লীগ পেয়েছিল কেন? এটা ছিল মূল কারণ। এই বক্তৃতাটা কম হতো হয়তো, সংখ্যাগরিষ্ঠতা পেত অবশ্যই, কিন্তু এত ওভারওয়েলমিংলি পেত না। এই ঘূর্ণিঝড়টার কারণে খেয়াল করেন, টাইমিংটা ইম্পর্টেন্ট। নভেম্বরের শেষে হচ্ছে এটা, ডিসেম্বরে ইলেকশন হচ্ছে, ফলে শেখ মুজিবের জয় জয়কার হয়ে যাচ্ছে। সো 71-এ শেখ মুজিব কি করে উঠে আসতেছে, এটা এখান থেকে বুঝতে পারবেন আপনারা। ওকে, তাহলে এখন কি বোঝা গেছে মূল জিনিসটা থেকে কি হলো? তাহলে ছাত্রলীগের প্রভাব, আওয়ামী লীগ বলতে আসলে ছিল ছাত্রলীগ, তাও কতদিন, 62 মুভমেন্টের সময়।
কিন্তু সমাজে মুভমেন্ট করতে গেলে, ডিস্ট্রিক্ট একটা মুভমেন্ট করতে গেলে সেখানে বার্ষিক চাপই বড় আপনার হচ্ছে আওয়ামী লীগের চেয়ে। মানে অনেকটাই এখনো যেরকম আছে যে কোনো জায়গায় একটা সমাবেশ করতে গেলে আচ্ছা ঠিক আছে জামাতের চেয়ে বিএনপি সমাবেশটা বড় হবে, এনসিপির চেয়ে বিএনপিটা বড় হবে, ন্যাচারাল। এনসিপি 2 মাস বয়স হয় নাই পার্টিটা, ওরকম জিনিসটা অনেকটা। হ্যাঁ, আমরা কি এখন ধারণা দিতে পারছি চেঞ্জটা কি করে হলো? ফলে এই যে জিনিসটা কেটে গেল আপনার চীনের স্বাধীনতা। আজকাল চীনের কালে দূরত্ব শব্দটা বলে শেষ করে দিই। চীনের সাথে আমেরিকার সম্পর্কটা কি হলো আসলে, খুব দ্রুত বলবো আমি। 1971 সাল, আমি বহুবার বলেছি, প্রত্যেক বছর জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি একটা হয়, সাধারণ পরিষদের মেম্বার প্রতিটা দেশ তার প্রতিনিধি পাঠায়, একটা সম্মেলন হয়। এটা ইউজুয়ালি সেপ্টেম্বরের 3rd উইকে হয় প্রত্যেক বছর। জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদ বলা হয় এটাকে। জাতিসংঘের 2টা বডি আছে, একটা হলো সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল 15 মেম্বারে, তার মধ্যে 5টা হলো স্থায়ী মেম্বার, ভেটো পাওয়ার মেম্বার। ওইটা না, সব মেম্বার যেতে পারে, অ্যাটেন্ড করতে পারে, এরকম একটা সম্মেলন হয় প্রত্যেক বছর সেপ্টেম্বরের 3rd উইকে। ওই সভাতে যায় মানে চীন যায় ওই সভাতে। ততদিনে আমেরিকানদের সাথে সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, আরো দ্রুত বলে ফেলি একটা। 71 সালের এপ্রিলে যখন আমরা পলাই যাইতেছি, ইন্ডিয়াতে কেমনে পলাবো, বাঁচবো কেমনে, এগুলা নিয়ে চিন্তা করতেছি, তখন কিসিঞ্জার বাংলাদেশে মানে পাকিস্তানে আসছেন। কেন আসছিলেন? 7 দিনের সফর। লাস্টের 3 দিন উনি কোথায় গেছেন, কি কাজ কেউ জানে না। উনি আসলে গোপনে চলে গেছেন চায়না। পাবলিকলি দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল সবাই জানে কিসিঞ্জার কই গেছে, না পাকিস্তানে গেছে। আসলে গেছেন উনি পাকিস্তান থেকে লাস্ট 3 দিনের জন্য চলে গেছেন চীন। চীনে গিয়ে সমস্ত কাজ সেটেল করে লাগছেন, সমস্ত চুক্তি সব রাজি হয়েছেন যে ঠিক আছে, চীনকে আমি পুরা চীনে ভেটো পাওয়ার সদস্য পদটা দিয়ে দিব, আর তোমরা আমাদেরকে ওখানে ইনভেস্ট করার সুযোগ দেবো। এই ছিল মেইন চুক্তিটা। কিসিঞ্জার আমেরিকাতে থাকা অবস্থাতে, নিক্সন তখন আমেরিকান প্রেসিডেন্ট, সে ডিক্লেয়ার করেছে আগামী বছর আমি চীন যাচ্ছি। মানে সে তো কয় কি যে চীনের সাথে আমেরিকানদের কোনো কূটনীতিক সম্পর্ক নেই, সে চীন সফরে যাবে পরের বছর। এটি কেমন কথা কয়? এই পিং পং কূটনীতি হ্যান ত্যান এগুলা বলে মেলা কিছু চালু আছে। মানে জিনিসটা দেখাইতে হতো। প্রথমত তারা করে কি, 2 দেশ পিং পং টেবিল টেনিসের প্রতিযোগিতা হইতেছে, এগুলো এটা অ্যারেঞ্জ করছিল আমেরিকা। এটাকে পিং পং কূটনীতি বলে পরিচিত সেই সময়কার। আরে সার কথা হলো এগুলো সারতেছে, কিন্তু দেখেন 71 এপ্রিলে আমরা যখন নাইকে পড়তেছি, বুঝছে, 8 সেপ্টেম্বরে ওখানে প্রস্তাবটা তোলে রাশিয়া যে আসল চীন কোনটা, তর্কটা এটা নিয়ে শুরু হলো। ওকে, অনেকে মনে করেন যে এখনকার তাইওয়ান কি চীনের অংশ কি অংশ না, এটা আপনার ইচ্ছা, আপনি মানবেন কিনা। নো, সরি, ওই রেজলিউশনটা ছিল 71 সালের আসল চীন কোনটা, মানে হলো যেটা আসল চীন হবে অপরটা তার অংশ হয়ে যাবে। কিন্তু কথা বুঝছেন, ফাইনালি ওখানে যে রেজলিউশনটা পাস হয় জেনারেল অ্যাসেম্বলিতে, সেটা হলো আসল চীন হলো মাওয়ের চীন। তার মানে হলো তাইওয়ান চীনের অংশ, মাওয়ের চীনের অংশ। ক্লিয়ার? নো তর্ক বিতর্ক। এটা কিন্তু উত্তর দক্ষিণ কোরিয়ার তর্ক না কিন্তু। না, ওগুলো তো পরে, কিন্তু মূল কথাটা খেয়াল করে দেখেন আপনি। মানে এখন আপনার ইচ্ছা যে আপনি তাইওয়ানকে স্বাধীন মানবেন কিনা, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে না। ইউএন রেজলিউশন, ইউএন রেজলিউশনে যখন বলে যে চীন একটাই, এইখান থেকে সরতেছে না। কিন্তু তর্ক হচ্ছে যে ওই চীনটা কোনটা। চীন একটা, এটা হলো প্রথম ধারণা, প্রথম স্টাবলিশড ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে যে তাহলে আসলটা কোনটা, এরই তর্ক হচ্ছে। এরই তর্ক অনুযায়ী 71 সেপ্টেম্বরের রেজলিউশনে বলা হয়েছে আসল চীন হলো মাওয়ের চীন। ভোটাভুটিতে ঠিক হয়েছে, এবং তাহলে তাইওয়ানটা চীনের অংশ। এইবার চীন এই জন্য সবসময় কোনো যখন থার্ড একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে যায়, তখন আলাদা একটা কাগজে লেখায় নাই আপনি এক চীন নীতিতে বিশ্বাসী এবং তাইওয়ান চীনের অংশ মানতেছেন। যদি মানেন তাহলে আপনার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক হবে, আদারওয়াইজ কথা হবে। এবং এই কাগজে আমেরিকানরাও সাইন করছে। ফলে এটা সিম্পলি ওইরকম না
নর্থ ইস্ট ইন্ডিয়ার কিনা মানি না, আমি এটা হলো অমুক অমুক অঞ্চলটা নিয়ে এটা বিভক্তি চলতেছে, কোনো দেশ মানে কোনো দেশ মানে না। আমার আমির খসরু মেনেট খসরু বলল যে না, তাইওয়ান আলাদা স্বাধীন দেশ। এইকে ফাইজলামো করলে 2 গেলে 4 চল লাগাই দিবে চাইনা। ক্লিয়ার? ওকে। কিন্তু চায়না আবার যেটা মেনটেন করে, তাইওয়ানের সাথে বিজনেস রিলেশন আছে, ওকে বিজনেস এন্টিটি হিসেবে কিন্তু স্বীকার করে, কিন্তু এটা আলাদা স্বাধীন রাষ্ট্র। ক্লিয়ার? এগুলা উল্টা পাল্টা যা ইচ্ছা তাই বুঝার কোনো সুযোগ নাই। সো 79 সাল থেকে 71 সাল থেকে চায়নার অংশ হলো তাইওয়ান। ক্লিয়ার? বেসড অন দ্যাট চীনের এই লাভটা হয়েছিল বলে চীন যে সুবিধাটা পাইছিল, আমেরিকা যে সুবিধাটা পাইছিল চীনে ইনভেস্টমেন্ট, আজকে চীন যে জায়গায় উঠে এসছে, এই সিড মানিটা, সিড ইনভেস্টমেন্টটা আমেরিকানদের, ওটার জন্য আমরা বুঝতে পারি। কিন্তু এটার জন্য আমরা বলি হয়েছিলাম কি করে, এটা কি একটা ক্লিয়ার? শর্টকাটে বললে প্রশ্নটা হলো 69-এর নেতা হলো ভাসান, 71-এর নেতা শেখ মুজিব হলো কেমনে। ক্লিয়ার? আশা করি অনেক কিছুর আলো আপনাদের চোখে ফুটবে। থ্যাংক ইউ।